at a level kind of half my life is over. And it's been great. It's been absolutely great. মানে I've had so much of experiences. আমার যে ডিস্কোগ্রাফি যদি তুমি বলো, আর্কাইভ, আমি যদি আজকেও মারা যাই, it's enough. So I've paid my dues. এরপরে কি হবে সেটা নিয়ে ভেবে আমি খুব একটা কনসার্ন নই। 4 জন আমেরিকান আর আমি একমাত্র ভারতীয় প্লেইং আ ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট অন দ্যাট স্টেজ ইন জর্জ হ্যারিসনস বার্থডে। আমার সামনে বসে আছেন রবিশঙ্করজি আর তন্ময়দা। মানে ইনস্টাগ্রামে আমারও একটা অ্যাকাউন্ট আছে এবং একটা 25 বছরের মেয়ে, সে কিছু জামা কাপড় না পরে দাঁড়িয়ে আছে, তারও একটা অ্যাকাউন্ট আছে এবং তার অবভিয়াসলি কত মিলিয়ন্স অফ ফলোয়ার্স। উই ক্যান্ট কম্পিট উইথ দ্যাট। উই ক্যানট কম্পিট উইথ দ্যাট। সে একটা রিলস ছাড়লো, একটা জামা ছাড়ছে বা হোয়াট এভার, আর আমি একটা রিল ছাড়লাম এডিট করে কেটে কুটে সমস্ত কিছু ইয়ে করে একটা গিটার সোলো, কোনটা বেশি ভিউ পাবে তুমি দেখো? তখন তো আমার মনে হয় অ্যাটলিস্ট এটা তুমিও এগ্রি করবে, গাবু এগ্রি করবে যে ওই টাইমটা ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ বাংলা সবার শোজ। তো তখন মানে ইনসমনিয়া সাকসেসফুল রাইট নাও আফটার রিলিজিং প্রলয়ের সময় প্রচুর শোজ। কিন্তু ওই শোগুলো বাজাতাম, এবার সেই শোগুলোর পরে বা ঠিক তার পরের দিন বা সেই দিন রাত্রিবেলা এইসব জায়গাগুলোতে গিয়ে এইসব শোগুলো আমি দেখতাম। গিয়ে সবাই রেস্ট অফ দ্য ব্যান্ড ইজ সেলিব্রিটি, আমি গালে হাত দিয়ে বসে আছি, আমি কিছুই বাজাতে পারি না। আকবরের সাপোর্ট ছাড়া কিন্তু তানসেন হতো না। শিওর, সেম থিং, উই নিড পেট্রন্স। সো ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ যে যারা সত্যি গান বাজনা ভালোবাসে তারা প্লিজ এগিয়ে আসুন আমাদের সাপোর্ট করতে, আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যারা একদম কোনো ফান্ডিং ছাড়া কাজ করছে তাদেরকে সাপোর্ট করার জন্য। দ্যাটস ইট। ইটস পসিবল, ইটস নট ইম্পসিবল, ইটস টাফ বাট ইটস নট ইম্পসিবল। যে এখন এমন কালচার হয়েছে, রিলস কালচার অ্যান্ড অল অফ দিস, যে তোমার 30 সেকেন্ডসের পরে দেয়ার ইজ নো অ্যাটেনশন। দ্যাটস ইট, ওটাই গান, ওইখানে যা ভিউজ পেলে ওটাই। এবার তাতে তো মিউজিকের কিছু বোঝা যায় না, গানটা কেমন সেটাও বোঝা যায় না। ম্যাক্সিমাম ইউটিউব, আর পুরো ব্যাপারটা হচ্ছে আর কি ফোনে চলে এসছে, ইউর অডিও কোয়ালিটি ইজ সাফারিং, সো all the mixes are happening like that. আজকে আমাদের আড্ডায় আছেন আমাদের সবার প্রিয় গিটারিস্ট বোধিসত্ত্ব ঘোষ, আমার ব্যান্ড মেম্বার, আমার সহকর্মী বোধি। ওয়েলকাম বোধি। এমনিতেই তো আমাদের অনেক আড্ডা হয় গান বাজনা নিয়ে, ডেফিনেটলি। তো আজকে অন এয়ার আড্ডা হচ্ছে ফর শিওর। তো অনেক কথা আমরা আজকে গল্প করব, অনেক কিছু না জানা জিনিস আমরা জানবো তোর থেকে। ডেফিনেটলি, আর এটাও খুব ইন্টারেস্টিং হবে। এত বছরের ব্যান্ড মেম্বার আমরা, বাট এরকম কোনোদিন হয়নি। হ্যাঁ, এরকম কোনোদিন হয়নি। তো প্রথমেই শুরু করি, মানে হাউ ডিড ইট অল স্টার্ট? এটা তো খুব মানে ডিফিকাল্ট কোয়েশ্চেন এবং খুব ইলাবোরেট একটা উত্তর আমার। বল না। সো হাউ ডিড ইট অল স্টার্ট মানে আমি ছোটবেলা থেকেই আই ওয়াজ এক্সপোজ টু আ লট অফ মিউজিক, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এবং ওয়েস্টার্ন পপুলার মিউজিক। কারণ বাবা একদম এখনো টিল ডেট একদম হিন্দুস্তানি ক্লাসিক্যাল পেট্রন আর কি। আচ্ছা, খুব সিরিয়াস লিসেনার যবে থেকে আমি মানে দেখছি তবে থেকেই। আর মা তো যাদবপুর ইউনিভার্সিটি MA ইংলিশ, সো বিটলস, সাইমন অ্যান্ড গারফাঙ্কেল, ফ্লয়েড, লেড জেপলিন, ইউ নেম ইট। তো ছোটো বয়স থেকে এই রেকর্ডগুলো আমার বাড়িতে চলে। সেটা একদিন ভিরায়ত খান চলছে, একদিন নিখিল ব্যানার্জি চলছে, আরেকদিন সাইমন অ্যান্ড গারফাঙ্কেল লাইভ এট সেন্ট্রাল পার্ক চলছে। সো এই এনভায়রনমেন্টেই বড় হয়েছি। সো ওটা ছিল। ইউ আর ব্লেসড, আই গেস। মানে আমি কোনো কালই আর কি হিন্দি ছবির গান বরং কিছু শুনিনি, সেটা গর্বের ব্যাপার না, বাট সত্যি মানে আমার ওরকম ওই শোনা হয়নি। কারণ বাড়িতে একটা আবহ থাকে, সেটা সেটাই তো ভেতরে গ্রো করে, সেটাই গ্রো করে। সো ওইটাই ওখান থেকে শুরু। আর ইন্টারেস্ট আমার ডেভেলপ করলো হচ্ছে অ্যাকচুয়ালি মোট মানে টুয়ার্ডস ওয়্যার আই ওয়ান্টেড টু বি ইনভলভড ইন মিউজিক। আমার এক ছোটবেলার বন্ধু 95-এ আলাপ আমার পাড়াতে, নীল রয়চৌধুরী বলে একজন, ওর বাবার NRI, মানে লন্ডনে থাকতো। এবার লন্ডনের থেকে এখানে কলকাতায় সেটেল করলো টু স্টার্ট আ গার্মেন্টস এক্সপোর্টস বিজনেস। নাও দে আর अगेन ব্যাক ইন ইংল্যান্ড। সো এই টাইমটার জন্যে তখন ওই ছেলেটার সাথে আলাপ হয় এবং ওর একটা ইয়ামাহা প্যাসিফিকা গিটার ছিল। আর ওর সমস্ত মানে টকিং অ্যাবাউট 96, 97, 98 ওই টাইমটাতে বন্ধুত্ব হয়, একসাথে ক্রিকেট খেলতাম রাস্তায়। ওর বাড়িতে আড্ডা ফাড্ডা মারতে যেতাম।
তখন ওই সমস্ত রিসেন্ট রিলিজ যেগুলো ক্যাসেট যেগুলো ছিল, স্ম্যাশিং পাম্পকিনস, ওয়েসিস, আরইএম, পার্ল জ্যাম, নির্ভানা, সো এই সমস্ত কটা ক্যাসেটগুলো মানে ইন্ডিয়ায় আসার আগে আমি শুনেছি, রেডিওহেড। সো এইগুলো থেকে আমার খুব ইন্টারেস্ট ডেভেলপ মানে জেনারেট হয় নতুন করে। এবার একটা তো ঠিক আছে বাবা মার কাছ থেকে শুনছি, ইট ইজ স্টিল প্যারেন্টস মিউজিক, সো সামওয়্যার ডাউন দ্য লাইন ঠিক আছে নিজের এগুলো তো আছেই। তো এবার নিজের একজন মানে সমবয়সী কারোর একটা সেরকম ইন্টারেস্ট থেকে ন্যাচারালি একটা বাচ্চার, এটা টিন এজার, আমি তখন কত 14, হ্যাঁ ওইটা অ্যাট্রাক্ট করে আমাকে। সো আই ওয়ান্টেড টু ডু দ্যাট কাইন্ড অফ মিউজিক। ওর একটা গিটার ছিল, এবার আমরা ডিসাইড করলাম যে আমি গান গাইবো, ও গিটার বাজাবে, লেটস ফর্ম আ ব্যান্ড। আচ্ছা, হ্যাঁ। মানে you started off music as a vocalist? I wanted to be a vocalist. Okay. I wanted to be a vocalist তখন। করে ওটা নিয়ে যা পিরিং পাং যা করার করতাম, ই মাইনর, ওই একটাই কর্ড, জি মেজর, ওই একটাই, এগুলো করে। তারপর অবভিয়াসলি ওই বয়সে তখন পড়াশোনার চাপ ফাপ থাকে, অবভিয়াসলি কোথা থেকে বেস প্লেয়ার পাবো, কোথা থেকে ড্রামার পাবো, তখন ইন্টারনেটও ছিল না ওরকম করে। সো একদম মানে উই ওয়ার দ্য আউটকাস্ট ইন দ্য হোল পাড়া। কারণ এরকম গান বাজনা কেউ শুনে না পাড়াতে, এক্সেপ্ট ফর আমার পাশের বাড়ির এক ভদ্রলোক অনিরুদ্ধ মুখার্জি, লয়ার বাই প্রফেশন, বাট হি ইউজ টু বি ভেরি অ্যাক্টিভ ইন দ্য 90s ক্লাব সার্কিট, ওয়েস্টার্ন মিউজিক, গিটার প্লেয়ার। সো ওনার কাছে তো উই ডিসাইডেড, আর উনি বাজাতেন তখন, আমি শুনতে পেতাম যে লাউড অ্যাম্প ক্র্যাঙ্ক করে বাজাচ্ছে গিটার বাজাচ্ছে। সো উই ওয়েন্ট টু হিম। সো he wanted to basically primarily take guitar lessons, আর আমি জাস্ট থাকতাম ওখানে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ ইট, কি হচ্ছে না হচ্ছে। সো অনিরুদ্ধ স্যারের কাছে ওই ক্লাসগুলো করে 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 আই অলসো স্টার্টেড ডেভেলপিং এন ইন্টারেস্ট টুয়ার্ডস গিটার, একটু একটু করে শিখতে শুরু করলাম। অ্যান্ড হি কাইন্ড অফ ইন্ট্রোডিউসড আস ব্যাক টু ক্লাসিক রক, লেড জেপলিন, ডিপ পার্পল, হ্যানা তেনা। এবার ওরা আমাকে জিজ্ঞেস করেছিল কি শোনো, আমি বললাম এই আমার এখন আরইএম শুনছি, স্ম্যাশিং পাম্পকিনস শুনছি, ওয়েসিস শুনছি। বলে এগুলো কিছু হবে না, এগুলো বাচ্চাদের গান বাজনা, লিসেন টু ডিপ পার্পল, লিসেন টু ইউরায়া হিপ, লিসেন টু জেথরো টাল। সো এই সমস্ত লিনার্ড স্কিনার, এই সমস্ত ব্যান্ডসগুলো যেগুলো আমার মাও শোনেনি, ওইগুলোতে এক্সপোজ হলাম তখন আমি। তারপর এটা হয়ে গেল, মাধ্যমিকের পর হয়ে গেল, আই ওয়াজ কন্টিনিউইং হোয়াট এভার। সো একটু আধটু বাজাচ্ছিলাম, লিটল বিট অফ গিটার, আই কাইন্ড অফ গ্রো ইন টু ইট, লিটল বিট অফ বেসিক কর্ডস অ্যান্ড স্টাফ বাজিয়ে গাইছি বেসিকলি, ওয়েসিসের গান বলো কি বিটলসের গানই বলো না কেন, হোয়াট এভার। তখন আমি একটা ক্যাসেট ওই অনিরুদ্ধ স্যারের রেকমেন্ডেশনে কিনলাম, দ্য ওয়াল, পিঙ্ক ফ্লয়েড। তার আগে ডার্ক সাইড অফ দ্য মুন আমি ছোটবেলায় শুনেছি, 2 বছর বয়সে শুনেছি, আচ্ছা, মায়ের জন্য। অ্যান্ড দোজ সাউন্ডস ইন্ট্রিগ মি ভেরি মাচ, সব সাইকেডেলিক আওয়াজ ফাওয়াজ সমস্ত, মানে সিন্স আই ওয়াজ আ বেবি। বাট আই নেভার লাইক রিয়েলি লিসেন টু পিঙ্ক ফ্লয়েড ফর দ্য সেক অফ লিসেনিং টু ইট। এটা প্রথমবার এই ওনার ক্লাসে গিয়ে ইন্টারেস্টটা ডেভেলপ করলো। তখন ওই ওয়ালের একটা কমফোর্টেবলি নামটা শুনলাম প্রথমবার, ওই গিটার সোলোটা শুনে আই ডিসাইডেড যে আমি আর পড়াশোনা করবো না, তখন ক্রিকেটে তো আমি আর ক্রিকেট খেলবো না, আমি এটাই করবো, আই ওয়ান্ট টু বি দ্যাট। সো তখন থেকে ক্লাস 11, তখন থেকে আমার মাথায় বুঝতে চাপলো দ্যাট আই ওয়ান্ট টু বি আ গিটার প্লেয়ার। সো আই টুক ইট আপ সিরিয়াসলি। দেন হায়ার সেকেন্ডারি হ্যাপেন্ড আর হোয়াট এভার, হায়ার সেকেন্ডারি পরীক্ষার ঠিক পরেই আই জয়েন্ড অমিত দত্ত। কারণ আমাকে অনিশ স্যার বললো যে দেখো আমি তোমাকে বেসিক্সটা দেখিয়ে দেবো, ক্লাসিক রক এটাই আমার ফর্টে, এর বাইরে কিন্তু আমি পারবো, ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ you have to move on to another more knowledgeable teacher. He was very open about it, no problem. নীরারও তখন ওই আর কি A levels O levels, আর দেশে থাকার তো কোনো দরকার নেই, হায়ার এডুকেশনের জন্য তো যেতেই হবে বাইরে, ব্যাক টু ইংল্যান্ড। সো তখন ওই আর কি তখন আমার স্কুল ব্যান্ডটাতে আই গট কানেক্টেড টু পিপল লাইক রোহিত নন্দী, শুভ, ডোডো মানে রাজস্বী বর্মন। সো আই গট ইন টু দ্য, এবার আমি ছিলাম হচ্ছে সায়েন্সের ব্ল্যাক শিপ, কারণ যারা সাউথ পয়েন্টের সায়েন্সের স্টুডেন্ট তারা আর কি এলিটিস, তারা আর কি কমার্স ডিপার্টমেন্ট মানে সায়েন্স আর্টস কমার্স এদেরকে পাত্তাই দিত না, কারণ পুরো এনভায়রনমেন্টটা ছিল হচ্ছে আইআইটি আর জয়েন্টে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, এটাই হচ্ছে ভাইব পুরো সাউথ পয়েন্ট 11-12 সায়েন্সের। আর আমি তখন ব্যাক বেঞ্চার, কারণ আমি আই হ্যাভ অলরেডি ডিসকভার্ড মিউজিক, আই ডোন্ট কেয়ার এনিমোর। এই জন্য তখন আই গট টু নো দ্য স্কুল ব্যান্ড অ্যান্ড হ্যানা ত্যানা করে। তারপর শুভজিৎ দা, লক্ষ্মীছাড়ার, হি ওয়াজ দ্য লিড সিঙ্গার। So I joined as, you know, rhythm guitar player. So ওটাই তারপরে আর কি শুভজিৎ দাও পাস আউট করলো, আর
আমারও তখন ক্লাস 12, শুভ, রোহিত এদের তখন ক্লাস 10, ওদের মাধ্যমিক শেষ হলো, আমাদের উচ্চ মাধ্যমিক শেষ হলো, and Insomnia started with all guns. That's how it started, basically. মানে ইনসমনিয়া শুরু হলো School band, which turned into that. So ওইভাবেই আর কি, সেইভাবেই professionally I started at the age of 18, right after high school. ওকে। তো ইনসমনিয়া তো চললো প্রলয়ের সময়, আমরাও শুনলাম, আমাদের খুব সবারই খুব প্রিয় অ্যালবাম। এবার ইনসমনিয়া থেকে তোর কিন্তু আবার একটা অন্য জায়গায়, অনেক জায়গায় বাইফার্কেট করলো তোর জার্নিটা। হ্যাঁ, আমার তারপরে তুই মানে অনেক কিছুতে ঢুকলি, মানে ধর তুই লাস্টে ইন্ডিয়ান ক্লাসিক্যালেও ঢুকে গেছিস। Yes, absolutely. এবং যেটা রুটটা আমি আজকে বুঝতে পারলাম যে এটা সেই বাড়ি থেকেই আসছে। ঠিকই। তো তার আগে তুই জ্যাজে ঢুকেছিস, এবং ধর ওই স্পেস রক বা তুই যাই মানে যেভাবেই আমরা বলি আর কি, মানে জো সাত্রিয়ানি, স্টিভ ভাই, দ্যাট মডার্ন রক, ওই জিনিসটা মানে যেটা তোর ওমেগা ফোর্স এর রয়েছে বেশ কিছু। তো এই ট্রানজিশন গুলো কি করে হলো, মানে তোর রকে ঢোকার গল্পটা জানতে পারলাম এটাই। হ্যাঁ, এরপরে কি করে, এবং বিশেষ করে অমিত দার সঙ্গে যখন পরিচয় হলো, তার মানে ব্লুজ। নট রিয়েলি, অমিত দা ডিডন্ট রিয়েলি কোনো জনরা স্পেসিফিক কিছু শেখাতো না। আচ্ছা। এবং মজার ব্যাপারটা যে অমিত দা খুব হোলিস্টিক একটা বার্ডস আই পয়েন্ট অফ ভিউ থেকে মিউজিকটা শেখাতো। হি ওয়াজ নট রিয়েলি আ গিটার টিচার, কিন্তু মাইন্ড ইউ, হি ওয়াজ আ মিউজিক টিচার অ্যাকচুয়ালি, which is the most important because he put all his focus on the logic and the system of notes, chords কি করে ওয়ার্ক করে, একটা মিউজিক সিস্টেম অফ মিউজিক কি করে, হাউ ডাজ ইট ওয়ার্ক। সো ইট ওয়াজ ভেরি ভেরি ডিপ। এবং আমি যখন 2002 জয়েন করলাম অমিত দার, আমি তখন কিছুই বুঝতে পারতাম না। প্রথম 2-3 বছর আমি কিচ্ছু বুঝতে পারিনি, টু বি ভেরি অনেস্ট, কিছুই বুঝতে পারিনি যে কি বলছে, কেন বলছে, কি বাচ্চা, একটা শেপ ধরছে, শেপগুলো তো কোনোদিন দেখিনি আমি, আমুলগুলো কোথায় পড়ছে বুঝতেই পারছি না। বাট ঠিক আছে, আই স্টিল স্টাক এট ইট বিকজ দ্য এনভায়রনমেন্ট ওয়াজ গ্রেট। আর মানে আই লাভ, মানে যতটুকু বুঝতাম ওইটুকু বুঝেও আমার নিজের পার্সোনাল ইমপ্রুভমেন্ট হতো। সো আই স্টাক টু ইট, যেতাম এভরি সানডে যেতাম, সে জোড়া গির্জার বাড়িতে শুরু করলাম, তারপর হাজরার বাড়িতে। And plus all the students became my friends, so আমরা interaction, exchanging music, lot of fun times. মানে ওই আমার কলেজ লাইফ, and plus Insomnia was in full flow, so আমি ক্লাস কিছুই করতাম না কলেজে। মানে কলেজ লাইফ মানে কাইন্ড অফ ইন মাই কলেজ ইট কাইন্ড অফ জিরো অলমোস্ট, বিকজ এই পুরো টাইমটা আমার শো করে কেটে গেছে। সো এবার ব্যাপারটা হচ্ছে, আই অলসো প্লেড because of Amit Da mainly, I started developing মানে interest towards other forms of music. জ্যাজটা কি সেখান, জ্যাজ, ব্লুজ সেখানে মানে শোনা, মানে অ্যাটলিস্ট আমি বুঝতে পারলাম যে আচ্ছা বিবি কিং বলে এক ভদ্রলোক আছেন এই লেভেলের, স্টিভি রেভন বলে কেউ আছে, মানে এইরকম, ম্যাকলাফলিন আচ্ছা, শক্তি বলে কিছু একটা আছে, এইরকম, মাইলস ডেভিস আচ্ছা। সো এই আর কি অমিত দা বলতো আর আমরা শুনতাম, আচ্ছা এগুলো আছে। তো দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার। অমিত দা আর অলসো কচুদার সাথেও কিছু ইন্টারাকশনস হয়েছে আমার, অ্যাফ্রো কিউবান মিউজিকটা কি, এইসব রিদমগুলো কি হচ্ছে। এবার আমি তো ড্রাম কিটের, আমি ঠিক করে ড্রাম কিটের তালই বুঝতে পারতাম না। এবার যখন কচুদার শোগুলো দেখতে যেতাম তখন আরোই কিছু বুঝতে পারতাম না, বাট স্টিল। সো আই ফাউন্ড উইথ দিস ভোকালিস্ট তানিয়া সেন, তার সাথে ওর আর রোহিত তখন জাস্ট আই সামহাউ দে মেট অ্যান্ড স্টার্টেড ডেটিং। একটাতে শো করেছিলাম ওখান থেকে। সো দে ডিসাইডেড দ্যাট উই শুড ডু সাম মিউজিক টুগেদার। আর তানিয়া তখন গাইতে হচ্ছে R&B, সোল, আচ্ছা, এই ধরনের জিনিসপত্রগুলো, অ্যারিথা ফ্র্যাঙ্কলিন, এই দ্যাট কাইন্ড অফ থিং। সো ওটা আমি আগে কোনোদিন শুনিনি। সো আই ডেভেলপড অ্যান ইন্টারেস্ট টুয়ার্ডস দ্যাট। করে একটা সামপ্লেসেল ছাড়া ব্যান্ড হান্ট হয়েছিল, ব্যান্ড কম্পিটিশন। সো ওইখানে আমরা একটা সেট আপ ফর্ম করে দুটো গান, অ্যালানা মাইলসের ব্ল্যাক ভেলভেট আর বস ক্যাগসের একটা ভার্সন বাই কার্ক ওয়েলম, ড্রাউনিং ইন দ্য সি অফ লাভ, এই দুটোই R&B টিউনস তুলে কম্পিটিশনটা জিতে we got a slot at some places. There I started exploring more, soul, pop, like 80s pop, that kind of thing. আর every Sunday করে আমরা বাজাতাম। সো উইক আফটার উইক ওই একটা প্যারালাল ট্রেনিং একটা চলছিল বেসিকলি। সো ওখান থেকেই ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক, আদার দেন রক, মাইন্ড ইউ, রকটা তো চলছে ইনসমনিয়া, বাট আদার দেন রক ওইটাও হেল্পড আ লট, রিয়েলি হেল্পড আ লট। ক্লিন গিটার, ব্যাকআপ গিটার, এই ধরনের ফাঙ্ক, এই ধরনের জিনিসপত্রগুলো আস্তে আস্তে ভোকাবুলারিতে আস্তে আস্তে ঢুকলো, স্টার্টেড জেনারেটিং ইন্টারেস্ট। অ্যান্ড আই অলসো স্টার্টেড গোয়িং টু অল শোজ, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে তখন কিন্তু কলকাতায় অনেকগুলো জ্যাজ কনসার্টস হতো 2005, 2006, 2007, 2005, 2006 ওই টাইমটাতে।
জ্যাজ ফেস্ট তো বটেই, প্লাস প্রিন্সটন ক্লাবে প্রচুর জ্যাজ শোজ হতো এভরি থার্সডে। বিদেশ থেকে আর্টিস্ট আসতো, দেশ থেকে আর্টিস্ট আসতো। আমি প্রথম দেখেছিলাম মাধবচারী, পিয়ানিস্ট, অ্যাট প্রিন্সটন ক্লাব, and he had a French upright bass player and a French drummer, and he was playing piano. তারপর কচুদার ব্যান্ডটা ছিল লস অ্যামিগোস, অমিত দার এক্সপেরিমেন্টাল প্রজেক্টটা ছিল পিঙ্ক নয়েজ, তখন জিভরাজ একদম বাচ্চা, 18 বছর বয়স তখন, তখন ওইটা শুনেছিলাম। দেন সামপ্লেস এলসে আই হার্ড ইন্টারপ্লে, দিস সিঙ্গার সোনিয়া সাইকেল, ধ্রুব গানেকর অন গিটার, Chakravyuh, yes, of that frame. Then Harmeet Mansata, Adrian D'Souza on drums. So এদের আমি শুনলাম, কার্ল পিটার্স, হিথ পিটার্স, এরা সব আসতো আর কি ইয়েতে। সো আই হার্ড অল অফ দেম, অ্যান্ড অফকোর্স অল দিস ইউরোপিয়ান ব্যান্ডস উইচ ইউজ টু কাম টু দ্য জ্যাজ ফেস্ট। এবার এগুলো দেখতে দেখতে আমি খুব ফ্রাস্ট্রেশনে ভুগতাম, বেসিক্যালি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, বিকজ কিছু বুঝতে পারতাম না কি বাজাচ্ছে, কোথায় কি হচ্ছে, কি কর্ড, কি নোট, কিছুই বুঝতে পারতাম না। দ্যাট কাইন্ড অফ রিয়েলি খুব ফ্রাস্ট্রেটিং লাগতো। আর এদিকে অন দ্য আদার হ্যান্ড তখন তো আমার মনে হয় অ্যাটলিস্ট এটা তুমিও এগ্রি করবে, গাবু এগ্রি করবে, যে ওই টাইমটা ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ বাংলা। সবার শোজ। তো তখন মানে ইনসমনিয়া সাকসেসফুল রাইট নাও আফটার রিলিজিং প্রলয়ের সময়, প্রচুর শোজ। কিন্তু ওই শোগুলো বাজাতাম, এবার সেই শোগুলোর পরে বা ঠিক তার পরের দিন বা সেই দিন রাত্রিবেলা এইসব জায়গাগুলোতে গিয়ে এইসব শোজগুলো আমি দেখতাম। গিয়ে সবাই রেস্ট অফ দ্য ব্যান্ড ইজ সেলিব্রিটি, আমি গালে হাত দিয়ে বসে আছি, আমি কিছুই বাজাতে পারি না। ওইখান থেকে আই থট দ্যাট আই হ্যাভ টু গেট ইন টু ইট। মানে এরকম একটা মানে উইক মিউজিশিয়ান হয়ে আমি সারা জীবন থাকতে রাজি নই। I have to know all this. So I approached after a gig by Los Amigos, তখন সঞ্জয় গুপ্তা ড্রামস, আমাদের বাম্পিদা বেস, ওদেরকে আমি অ্যাপ্রোচ করলাম যে দেখো আমার খুব ভালো লাগলো শোটা, কিন্তু আমি একটু ইমপ্রুভ করতে চাই, আর বাজিয়ে ইমপ্রুভ অন দ্য জব। বিকজ অমিতদার কাছে কি হয়, প্রচুর নলেজ পাওয়া যায়, কিন্তু সেই নলেজটা কিভাবে অ্যাপ্লাই করবো দ্যাট ইজ এন্টায়ারলি আপ টু দ্য স্টুডেন্ট, সেটা তো আর অমিতদা দেখিয়ে দেবে না। So then Bampida said that okay, I was looking to form an experimental project. ভালোই হলো তুই আমায় বললি যে ঠিক আছে চল আমরা তাহলে রিহার্স প্র্যাকটিস শুরু করি। And the band was named Kendraka. It was formed under the wing of Mr. Tapan Desai, the then director of Jazz Fest, Congress Square. So আমরা টাবিদা বলি। So টাবিদা নিজের একটা পেট প্রজেক্ট হিসেবে Kendraka ফর্ম হয়েছিল, because he wanted a project which represents the jazz scene of Kolkata. ওখানে আমি মানে রিহার্সালগুলো শুরু হওয়ার পরে তো আমি মানে কিছুই বুঝতে পারছি না, আর তার উপর বাম্পিদার ওই নলেজ অফ দ্য তাল সিস্টেম which he already had because of people like Tanmoy Ghosh. He was already exposed to it, and his Afro-Cuban background because of Orient Express, right? And Sanjay Da also champion drummer. তখন আমি তো কিছুই বুঝতে পারতাম না, তখন আমি কিছুই সাড়ে পড়লে যেটা 5:30 ষোলো বাজা। সো আমি যখন সোলোটা বাজাচ্ছি রিহার্সাল প্যাডে মনে আছে আমার, আমি তাদেরকে বেসিকটা ছেড়ে অন করে বসে রয়েছে, কি হবে, বাট দিস ডাজন্ট মেক এনি সেন্স, হয়নি। সো এইটা মাসের পর মাস কিন্তু টানা 1 বছর হয়েছে, এবং অ্যাট দ্যাট পয়েন্ট 2008 May 2008 I stopped listening to everything else other than jazz and jazz fusion, সব কিছু। মাঝে মাঝে হিন্দুস্তানি ক্লাসিক্যাল শুনতাম, বুঝি আমি ব্লক শোনা বন্ধ করে দিলাম, পপ ফাঙ্ক ব্লুজ শোনা বন্ধ করে সমস্ত কিছু শোনা বন্ধ করে দিলাম, and I only used to listen to jazz and I used to practice only jazz rudiments, 2-5-1 কাকে বলে, এই সিস্টেমটা কি, কেডেন্স কাকে বলে, রিদম চেঞ্জেস কাকে বলে, and I used to interact with all these senior musicians, যেমন আমাদের জার্মান গিটার প্লেয়ার যে রেগুলার কলকাতায় আসতো, মাথিয়াস মুলার, ওকে ধরে জিজ্ঞেস করতাম এইসব জিনিসপত্র কি, whoever used to come to Calcutta I used to ask them যে what is what, এটা কি বাজালে, ওটা কি বাজালে, এটা কি বাজালে। অমিত দাকে উইক আফটার উইক I used to bombard him with questions, যে এটা কেন, এটা বোঝা। হ্যাঁ, তখনও 2002-তে শুরু করেছিলাম, and I continued till quite late actually. So that's how this journey started. আর কেন্দ্রাকার প্রথম শো হয়েছিল হচ্ছে প্রিন্সটন ক্লাবে once again 2009, and তারপরে হলো হচ্ছে জ্যাজ ফেস্ট, কলকাতা জ্যাজ ফেস্ট। গাবু, বাম্পিদা, তুই? গাবু ছিল না তখন সঞ্জয় গুপ্ত ছিল। ওকে, সঞ্জয় গুপ্ত, বাম্পিদা, আমি, we were the core trio, and there were featured musicians যারা বাইরে থেকে আসতো, সে গিটার প্লেয়ারই হোক, তবলা প্লেয়ারই হোক, হোয়াটএভার, এরকম। সো এইভাবে, and eventually I joined তালতন্ত্র,
I was asked to play recommended by Pampida বাম্পিদা that check out this kid. Samradake bollo. This is 2009. This is early 2009. So ওখানে গিয়েও আবার একটা অন্যরকম একটা মানে কি ধাক্কা খেলাম আমি, যে প্রথমেই একটা তেহাই, সেটা আমি আবার বুঝলাম সিস্টেমটা যে কিভাবে গুনছো। And Pampida was accustomed to the South Indian system, thanks to his mridangam lessons, which he took from stalwarts. So ওই তাকি টাকাকে বলে, টাকা দিমি কাকে বলে, আচ্ছা এটা মানে 4, এটা মানে 5.5, এটা মানে এই, সেই সিলেবাস গুলো মোটামুটি শিখলাম। সো ওইভাবে একটু সুবিধা হলো আমার কাউন্ট করতে, রাদার দ্যান কাউন্টিং 1 2 3 4. It was a little easier. The system is great actually. তারপর তন্ময়দার কাছে এসে এমন একটা জিনিস তন্ময়দা বললেন যে কি করবো, লিখতে হবে। লিখে দিয়ে ওটা 5.5 পাতা লেখা হয়ে গেল। আমি বন্ধ করে দেবো, এইভাবে হবে না, এটাকে ইউ হ্যাভ টু গেট ইনটু ইট। মুখস্থ করে কিছু হবে না, বুঝতে হবে, অঙ্কটা বুঝতে হবে, অঙ্কটা কি, ম্যাথসটা বুঝতে হবে। সে তখন ওখান থেকে আমি শিখলাম যে চক্রধর কাকে বলে, তারপর রিডাকশন কাকে বলে, রিডাকশন এসেনশিয়াল, মানে 5টা বিটের একটা ফ্রেজ, তারপর 4টে বিটের একটা ফ্রেজ, এরকম করে 3টে বিট। ইয়েস দিস থিং, কুড়ভাই তেহাই, অল অফ দিস। তারপর যে বন্দিশগুলো তন্ময়দা যখন গাইতেন, যে এটার উপরে একটা কিছু বাজা, এগুলো কেন, কি রাগ থেকে আসছে, এটার ব্যাখ্যাটা কি। সো অ্যাগেন দেন অ্যানাদার সিস্টেম অফ নলেজ, ইনফরমেশন ওপেনড আপ টু মি বেসিকলি, অ্যান্ড প্যারালালি দ্য জ্যাজ থিং ওয়াজ দেয়ার। তারপর পরে প্রচুর ধাক্কা খেয়েছি, মানে মিউজিক্যালি মানে প্রচুর কষ্ট পেয়েছি, মানে কিছু পাচ্ছি না, কিছু বাজাতে পারছি না, এটা বছরের পর বছর হয়েছে। কিন্তু তোর মধ্যে তো এই আর্টসটা সবসময় ছিল, চিরকাল ছিল, যে মানে একদম এক্সপ্লোর করবো এবং আরো জানবো, মানে আই জাস্ট পুশ মাই বাউন্ডারিজ, গেটিং ড্রপড ইনটু দ্যাট হোল সিস্টেম। হ্যাঁ, মানে অনেকে যেমন ধর রক বাজায়, হ্যাঁ, এবার তারা শুধু রক এন্ড রোল বা ব্লুজ বড় জোর, তার মধ্যে কিন্তু সারাটা জীবন ওটাই বাজিয়ে গেল, অফ কোর্স এক্সপেরিমেন্ট করে না, শোজ আসছে, টাকা পাচ্ছি, হয়ে যাচ্ছে, একটা ভালো লাইফ, ওটাই। কিন্তু তুই ব্যাপারটাকে পুরো অন্যভাবে দেখেছিস, এবং মিউজিকের প্রতি যে একটা কৌতূহল ছিল, অ্যাবসলিউটলি, সেটা তোকে এত দূর নিয়ে এসছে। Definitely, I would definitely say so. And I always wanted to be a very, very skilled instrumentalist, a very advanced player. সেটা আমার কিন্তু চিরকালই ছোটবেলা থেকেই সেই হ্যালুটা আছে, that I want to play at that level. এবার এখানেই একটা আমার প্রশ্ন আছে, যে ধর তুই এখন ওমেগা ফোর্সে বাজাচ্ছিস, বোধিসত্ত্ব ট্রিওতে বাজাচ্ছিস, লক্ষ্মী ছাড়া বাজাচ্ছিস, ইনসমনিয়ায় আবার শুরু হয়েছে, এবং তারপরে তালতন্ত্রতেও বাজাচ্ছিস। তালতন্ত্রতে এখন বাজাচ্ছি না, কারণ তন্ময়দা মেনলি এখন শুধু ক্লাসিক্যালটাই করছেন। আচ্ছা, তো এই যে এতগুলো আউটফিটে তুই বাজাচ্ছিস, এগুলো প্রত্যেকটা তো আলাদা মিউজিক, এবং পরপর মানে আমি যেহেতু জানি, মানে ধর লক্ষ্মী ছাড়ার পরে তোর একটা তালতন্ত্র শো, এই বোধিসত্ত্ব শো থাকতে পারে, হয়েছে, এবং তারপরের দিন হয়তো একটা ওমেগা ফোর্সের শো থাকতে পারে। তো এই রহস্যটা কি, মানে হাউ ডু ইউ অপারেট? এটা এত বছর বাদে একটা কমফর্ট লেভেল চলে এসছে। ইনিশিয়ালি ইট ওয়াজ করে ফিরছিস লক্ষ্মী ছাড়া, তারপরের দিনই বোধিসত্ত্ব ট্রিও, মানে একটা ট্রানজিশন লাগে তো লোকের, যে হ্যাঁ পরের দিন ঘুম থেকে উঠে ইট ইজ টাফ, মানে একটা রক গিটারিস্ট থেকে তুই স্টার্ট করে পরের দিন ঘুম থেকে উঠে ইউ বিকাম আ জ্যাজ ম্যান। ইয়েস, হ্যাঁ, মানে এরকমও হয়েছে, একদিন লক্ষ্মী ছাড়া শো, তারপরের দিন হচ্ছে একটা ডেনমার্ক থেকে একজন স্যাক্সোফোন প্লেয়ার এসেছে, স্কিনি মোজে, তার সাথে শো, স্ট্রেট আপ ট্রেডিশনাল জ্যাজ, ডিফারেন্ট গিটার, ডিফারেন্ট থিং, ডিফারেন্ট জামা কাপড়, ডিফারেন্ট গিয়ার, ডিফারেন্ট অ্যাপ্রোচ টু প্লেইং কমপ্লিটলি। মানে ফাইনাল একটা রিহার্সালেরও কোনো জায়গা নেই না, ইন দ্য জ্যাজ ওয়ার্ল্ড ইউ জাস্ট মানে চার্টস এন্ড দ্যাটস ইট, মিটার, সাউন্ড চেক, কফি, গিগ। তুমি ভালো বলে ভালো, খারাপ বলে সে তোমার সাথে জীবনে কথা বলবে না। এবার এই ইজটা আসতে আমার অনেক বছরের অধ্যাবসায়, অনেক বছর লেগেছে, এটা একদমই সোজা নয়। ইনফ্যাক্ট ওই টাইমটাতে যখন আমি প্রায় রক মিউজিক ছেড়েই দিয়েছি, মানে আমি ইনসমনিয়া তখন ছেড়ে দিলাম 2010, কারণ আমি কিপ আপ করতে পারছিলাম না, 2 নৌকায় পা দিয়ে আমি পারছিলাম না চল। আমি ওদের বললাম যে ভাই, আমি মানে তোদের এটা জার্নি, আই রেসপেক্ট ইট, আমি একটা ভালো গিটার প্লেয়ার তোদের দিচ্ছি, তোরা কন্টিনিউ কর, কিন্তু আমায় ছেড়ে দে। And I focused fully on, other kinds of music, mainly jazz fusion. আমার একটা electronic alternative project ছিল called Zoo, that was also quite interesting. সেখানে I used to play a lot of keyboard synthesizer, কারণ ওই দিকটাও আমার আছে আর কি, which is very
which I find very interesting. Ambient, drum and bass, এই ধরনের জিনিসপত্র, মানে সিগুর রস, মোশিবা, that kind of thing, air, massive attack, ওই হ্যালুটাও আছে আমার. So that I was exploring in my free time, but mainly I was fully focusing on বোধিসত্ত্ব ট্রিও. কেন্দ্রাকাটা তখন আমি ছেড়ে দিয়েছি, and playing with other musicians and getting fully immersed as a jazz fusion player. মানে ওইভাবেই মোটামুটি একটা পরিচিতি হলো আমার জ্যাজ ফিউশন গিটার প্লেয়ার. তারপরে আই ডিসাইডেড যে তখন জুটাও বন্ধ হয়ে গেল 2015. আমি দেখলাম শুধু বোধিসত্ত্ব ট্রিওটাই আছে, এটা তো খুব নিশ প্রজেক্ট. আই নিড টু হ্যাভ আ ওয়ার্কিং অ্যাক্টিভ একটা মেন স্ট্রিম একটা প্রজেক্ট আমার দরকার, যেটা আমার বাজিয়ে আরাম পাবো এবং যেটা আমার ভালোবাসার জায়গা হবে. দেন আই আস্কড গাবু, because I knew that Rishabh was having date clashes with Anupam Roy band and everything. So I approached Gabu, যে দেখো গাবু, আমি কিন্তু available if you are looking for a guitar player for Lokhi Chara. So he had a chat with the band and I was in. এবার ওই 2016-তে এবার লক্ষ্মী ছাড়া ঢুকে আমি দেখলাম যে ইট ইজ अगेन সাডেনলি, যে আমার এত ছোটবেলা থেকে অ্যাসোসিয়েটেড টু রক মিউজিক, সাডেনলি আই ওয়াজ অ্যান এলিয়েন. মানে যে পাওয়ারে ব্যান্ডটা বাজাচ্ছিল, যে কনভিকশনে ব্যান্ডটা বাজাচ্ছিল, আই ওয়াজ ল্যাগিং বিহাইন্ড. সো আমাকে আবার নতুন করে রক মিউজিক প্র্যাকটিস করা শুরু করতে হলো. সো ওই টাইমটাতে দ্যাট ওয়াজ অলসো আ চ্যালেঞ্জ, দ্যাট ওয়াজ অলসো আ চ্যালেঞ্জ. মানে একটা ছেড়ে অন্যটাতে ঢুকলি, সেটাকে পারফেক্ট করবার জন্য ততদিনে আরেকটা আবার একটু পেছনে পড়ে গেছে কমপ্লিটলি. এবার সেই দুটোকেই একসঙ্গে টেনে নিয়ে যাওয়া. সো ওইখান থেকে আবার 2016 থেকে আবার রিগারাস প্র্যাকটিসেস শুরু, মানে চালু. তারপরে আমি ডিসাইড করলাম যে দেখো আমাকে তো, আর তখন বোধিসত্ত্ব ট্রিও স্লোলি গেটিং এ লিটল সাকসেসফুল ইন দ্য সেন্স, কাজ হচ্ছে এবং ইন্টারন্যাশনাল রেকগনিশন আসছে. প্রচুর বাইরে, ইউরোপে প্রচুর তখন বাজাচ্ছি ওই টাইমটাতে. সো ওইটাও চালু রাখতে হবে, এটাও. সো আমি ডিসাইড করলাম যে আমাকে এইভাবে করলে হবে না, আই হ্যাভ টু সেগমেন্ট মাইসেলফ, রেজিমেন্ট মাইসেলফ. লোকের তো এরকমও হয় যে somebody is an accountant by day and a cricket player by night. শখেই খেলুক বা যাই খেলুক, বাট কর্পোরেট ক্রিকেটই খেলুক না কেন, এরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমার তো একটাই জব, টু প্লে মিউজিক. সো আমি ডিভাইড করে নিলাম যে আমি আজকের দিনটা রক মিউজিক প্র্যাকটিস করবো, কালকের দিনটা ব্রেক, পরশু দিন আমি আবার শুধু জ্যাজ প্র্যাকটিস করবো. এরকম করে আমি ডিভাইড করে দিলাম. অ্যান্ড ওয়ান মোর ভেরি ইম্পর্টেন্ট থিং, যারা গিটার প্লেয়ার যদি দেখো ওই পডকাস্টটা, ওয়ান ইম্পর্টেন্ট থিং what I did to balance this out is I used completely separate guitars, separate pedals, separate settings and separate setups on guitars for these two different things. মানে একটা লক্ষ্মী ছাড়া শোতে যে ইকুইপমেন্ট আমি ইউজ করবো, সেটা আমি জীবনেও কোনোদিন বোধিসত্ত্ব ট্রিওর শোতে ইউজ করবো না, অ্যান্ড ভাইসি ভার্সা. আচ্ছা. সো ওই ইনস্ট্রুমেন্টটা ধরলেই that feel, yeah, just to put you in that spot, that is the gate. এক্স্যাক্টলি, যে ওই সেটআপটা দিয়ে আমার কি বলে রিফটা বেরোবে না, আবার এই সেটআপটা দিয়ে আমার লুনার মান্থ বেরোবে না. সো ওইটা কিন্তু ইজ এ হিউজ হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে দিস ইজ রাইট ফর দিস ব্যান্ড, দিস ইজ রাইট ফর দ্যাট ব্যান্ড. সো দ্যাট অলসো কাইন্ড অফ হেল্প. অ্যান্ড অফকোর্স মানে আই বিকেম মাচ মোর ওপেন টুয়ার্ডস অল কাইন্ডস অফ মিউজিক, নট জাস্ট রক অ্যান্ড জ্যাজ, অল কাইন্ডস অফ মিউজিক. দ্যাট অলসো কাইন্ড অফ হেল্প. সো এইভাবেই তারপর থেকে তো এইভাবেই চলেছে. তারপরে ওমেগা ফোর্সটা কি করে শুরু হলো, ওটার গল্পটা একটু বল. ওমেগা ফোর্সের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ 2019 ফার্স্ট ওটা বাজালাম. I wanted to form a project where আমি দেখলাম যে লক্ষ্মী ছাড়া তো ঠিক আছে, ইটস আ vernacular rock band, vocals in the forefront, everything is around the song, it is very much song based, composition based, song, গান, ultimately গান, যে যাই বাজাক না কেন, that's the focus. বোধিসত্ত্ব ট্রিওতে যে যাই বাজাক না কেন, the ultimate focus is the composition, the arrangement, টোটালিটিটা কি হচ্ছে, the journey of the song and the musical soundscape. So এটাতে যেহেতু I have got such advanced band members, Shonai on keyboards and synth bass and Premjit on drums, আমি ডিসাইড করলাম যে ওখানে খুব একটা গিটার বাজিয়ে লাভ নেই সোলো বাজিয়ে. So I put them in the forefront and I filled in like textural parts, leading passages, complementing the whole sound, taking a very captain's role in basically, যে নিজের বাজনাটাকে পেছনে রেখে কি করে টোটাল সাউন্ডটাকে ধরে থাকা যায়. That's my role in বোধিসত্ত্ব ট্রিও. So I wanted to form a band where I am just a guitar player. যেহেতু when I was rediscovering rock music, আমার তখন আবার প্র্যাকটিসটা বেড়ে গিয়ে I kind of got back all my chops with the added advantage of having practiced jazz for so many years. আমি দেখলাম আমি সত্যি ইমপ্রুভ করেছি
on my instrument. That the improvement is real. I saw in 2019 that okay, nice, and I can do this. So then I wanted to form a project যেখানে আমার guitar playing is absolutely at the forefront. সেরকম, and obviously একটা পুরো textbook information আমাদের কাছে আছে generation after generation, starting with Hendrix. Everybody you name. Hendrix, Jeff Beck, Van Halen, Joe Satt, Steve Vai, Gary Moore, you name it. All these guys. In the sphere of rock music only. And obviously ছোটবেলা থেকে এরা আমার heroes. So I wanted to do something on those lines. তারপর আর হলো না, যে যার প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে গেল, প্যান্ডেমিক হলো, কোভিড, সব বন্ধ। তারপরে এই প্যান্ডেমিকের মধ্যেই আস্তে আস্তে যখন এই লকডাউনগুলো ইউজ করছিল, তখন আই ডিসাইডেড দ্যাট ওকে আইল ডু আ পিঙ্ক ফ্লয়েড ট্রিবিউট, একটা শো অর্গানাইজ। তখন সবার প্রচুর টাইম, এক মাস ধরে রিহার্সাল করে, টানা এক মাস ধরে রিহার্সাল করে একটা টপ ক্যাট যে ভেনিউটা আছে ওখানে একটা খুব ভালো একটা কনসার্ট, সাকসেসফুল কনসার্ট করলাম, পিঙ্ক ফ্লয়েড ট্রিবিউট। দারুণ হলো কনসার্টটা। অ্যান্ড it was under the banner of Bodhi and the Omega Force, because I had already had that name in mind. So what to call the band, something. ঠিক আছে, Omega Force, why not? Sounds good, sounds massive, like sounds like a big thing going on. So that's why. এবার ওইটা তো হলো, এবার ফ্লয়েড ট্রিবিউটের পরেও আবার প্রজেক্টটা নিয়ে খুব একটা কাজ হচ্ছিল না, until 2023 December when Steve Vai came here. এই ম্যারিয়াটা বাজালো, কলকাতা বাজালো, ওই কনসার্টটা দেখে চেঞ্জ মাই লাইফ কমপ্লিটলি। মানে স্টিভ ভাই আমার কাছে হচ্ছে মানে এতদিন ছিল হচ্ছে ভগবান, আনটাচেবল, মানে ওটা হবেই না, ওটা থাক, ওই যেমন মন্দিরের লোকে গিয়ে পুজো দেয়, ইটস লাইক দ্যাট, হবেই না। এবার এই লোকটাকে আমি সামনে থেকে দেখলাম, আরে ও তো রক্ত মাংসের মানুষ, করে কি বাজাচ্ছে সেটা সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি আমি, দ্যাট ওকে হি ইজ প্লেইং লাইক দ্যাট, সো ইটস পসিবল। So that's the technique he's using. Oh, he's doing it like that. আচ্ছা, এই টোনটা এইভাবে গেল, এইটা এখান থেকে করলো। So he was demystified basically. ওই যে একটা আনরিচেবল একটা জায়গায় যেটা ছিল, যেটা শুধু ওই স্ক্রিনের ডিস্টেন্স বা ওইটা, দ্যাট ব্রোক কমপ্লিটলি ইন আ গুড ওয়ে, ইন সাচ আ ওয়ে দ্যাট আই ডিসাইডেড আমি পরের দিন জাস্ট আমার গিটারটার দিকে তাকিয়ে থাকলাম সারাদিন, কিছু করিনি। Then immediately I went on my phone, bajao.com, করে একটা কর্টে দেখলাম একটা সস্তার একটা ওই ফ্লয়েড রোজ মার্কা ওই মডার্ন লাইক প্লেয়ার্স গিটার কি করে, লাইক লকিং নাট অ্যান্ড ফ্ল্যাট ফ্রেট বোর্ড, ওইরকম যেরকম এরা ইউজ করে, স্যাট বা ভাই বা পেট্রুচি হুয়েভার। সো ওইটা একটা অর্ডার দিলাম। এটার কারণটা হচ্ছে যে আই ওয়ান্টেড টু ট্রাই আউট যে আমি এটা পারছি কিনা এই স্টাইল অফ গিটার প্লেইংটা। I don't want to buy একটা বড় গিটার প্রথমে ইনভেস্ট করে তো লাভ নেই। না, I want to see what I'm doing. ওটাই এলো, ওই গিটারটা 7 দিনের মধ্যে চলে এলো, সেট আপ দ্য হোল থিং করে। আগেন 2023 ডিসেম্বর আই ডিসাইডেড যে আমি 1 বছর টাইম দেবো নিজেকে। If I see I'm good at it, then I will pursue this direction of playing, like, you know, straight guitar and pyrotechnics and all of that, like heavy duty virtuoso kind of guitar playing. Just all these guys, Vai, Beck, Satriani, Petrucci, Steve Morse, Paul Gilbert, you name it. Vinnie Moore. Exactly, Vinnie Moore, Nuno Bettencourt. Nuno Bettencourt ka chhoda jabe na, but he is something else. Malmsteen bolte pari. Malmsteen or something else. But ওই ঘরানার basically, that kind of thing. So ওটার জন্য again I started practicing again 12 hours a day, আবার যেটা 2008 করতাম সেটা এই রিজিমটা আবার 2023 শুরু। 23 হ্যাঁ, পরে আমি দেখলাম অ্যারাউন্ড মিডল অফ 2024, এবং তার মধ্যে আমি ইন্টারাপ্টিং ইউ, তার মধ্যে কিন্তু লক্ষ্মী ছড়ার শো রয়েছে, ইয়েস, বোধিসত্ত্ব ট্রিওর শো রয়েছে, ওমেগা ফোর্সেরও শো রয়েছে। ওমেগা ফোর্সের সাথে তখনো হয় না, মানে এই দুটো তখন ফুল ফ্লেজড চলছে এই দুটো। তার মধ্যে 12 ঘন্টা প্র্যাকটিস, যখনই পেরেছি। দেন আই ডিসাইডেড মিডল অফ দ্য ইয়ার, মিডল অফ 2024 আই ডিসাইডেড ওকে হচ্ছে তো এটা, ইটস হ্যাপেনিং, and I'm sounding not bad. So then I contacted আমাদের মুস্তাক, I contacted Ibanez India. আচ্ছা। And I said I want to buy a Ibanez Prestige proper, RG550 Genesis. It's quite an expensive and a premium instrument, so I got it at a very good discount thanks to Ibanez India. Thank you very much. So I got this Ibanez RG550. তারপর আমি ডিসাইড করলাম ওকে লেটস স্টার্ট দ্য ব্যান্ড Bodhi and the Omega Force properly. করে নভেম্বরে ডিস্ট্রয়ার বেরোলো,
এবার এই সবে শোজ করতে শুরু করেছি প্যান ইন্ডিয়া, দিল্লিতে একটা করলাম, এবার নর্থ ইস্ট যাবো, তারপর বম্বে, ব্যাঙ্গালোর, এগুলো তো হবেই। সো দেখা যাক কি হয়। ডেস্ট্রয়ারটা তোর এই আইভানেসই বাজানো? ইয়েস ইয়েস, আইভানেসটা বাজানো, এটা নভেম্বরে বেরিয়েছে 2024। সো দিস ইজ ওয়্যার আই স্ট্যান্ড। এবার একটা একটু অন্য টাইপের প্রশ্ন করছি। ডেফিনেটলি। এবং তুই এই ব্যাপারগুলো নিয়ে খুব আউটস্পোকেন, এবং আমি জানি আউটস্পোকেন হওয়ার দরকার। এই যে ধর কলকাতা বলবো না, ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতেই তুই বিভিন্ন দেশ ট্রাভেল করেছিস, তুই আরো ভালো বলতে পারবি। বিশেষ করে ভারতবর্ষে যে প্রবলেমটা হচ্ছে, যে যারা ধর কিছু লোক ইন্ডিয়ান ক্লাসিক্যাল শোনেন, তারা শুধুই ইন্ডিয়ান ক্লাসিক্যাল শোনেন। এখন কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যালটা ভালোবেসে অনেকেই শোনেন না। এখন ডোয়ারল্যান্ড যাওয়াটা কিন্তু ইটস আ স্টাইল স্টেটমেন্ট। অফকোর্স ওটা একটা এলিট ব্যাপার হয়ে গেছে, একটা মানে ইন্টেলেকচুয়াল ব্যাপার আর কি। আমি এসব জিনিস বুঝি, আমি অন্য কিছু জিনিস শুনবো না। এবার কিছু লোক শুধু জ্যাজ শোনে, তাদের আবার একটা অন্য ব্যাপার রয়েছে, যে হ্যাঁ আমরা খুব টেকনিক্যাল ব্যাপারগুলো জানি, হয়তো জানে না, কিন্তু তারা জিজ্ঞেস করলে শুনবি মাইলস, কোলট্রেন, কতগুলো নাম মানে বাঁধা রয়েছে, সেগুলো বলে দেবে। এবার অ্যালবামগুলোর নাম জিজ্ঞেস করা বলতে পারবে না। এবার তারপরে কিছু লোক রয়েছে হয়তো ধর যারা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শোনে, এবার তাদের কাছেও সেই আবার একটা এলিটিস্ট একটা ব্যাপার, যে আমি বেথোভেন, মোজার্ট, বাক এসবের বাইরে আমি কিছু, কতক্ষণ শোনে কি শোনে কোনো ব্যাপার নেই। আর রক ব্যাপারটা তো খুব কুল একটা ব্যাপার রয়েছে। তো মানে মনে হয় না কি তো যে আমাদের এখানে মিউজিক সিনটা ইটস মোর অফ আ স্টাইল স্টেটমেন্ট অনেকটাই, মানে ইনফ্যাক্ট মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে ইনফ্যাক্ট মেজর ডিফারেন্স আমি বলবো, যেখানে আমি ইউরোপিয়ান মানে এতগুলো দেশে ট্রাভেল করে এতবার গিয়ে আমি যেটা বুঝলাম, দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট এভরিথিং। ভাট বকে না, দেখায় না লোকজনকে, একদম। এটা তো এটাই। এবার এখানে ফোনি কালচারটা প্রচণ্ড প্রেভেলেন্ট। এটা আমেরিকান কালচারে হ্যাংওভার বলা যেতে পারে, এবং দ্য ব্যাড সাইড অফ আমেরিকান কালচার বেসিক্যালি, সেটা ঢুকে এরকম একটা অদ্ভুত একটা জগা খিচুড়ি তৈরি হয়েছে। সো এটা তো বটেই। সো এবার এটা তুমি যেটা বললে সেটা তো আছেই। মানে এরকম প্রচুর এক্সাম্পলস আমি দিতে পারি, যে যারা নেম ড্রপ করবে যে আমি এই শুনি তাই শুনি, অ্যাকচুয়ালি নাথিং। অ্যান্ড মানে দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড দ্য ফিলোসফি অফ দিস পিপল। মাইলস বলো কি কন্ট্রোল বলো, জাস্ট নেমটা ড্রপ করতে হবে, ড্রপ করে। সো ইটস এভরিথিং ইজ বিকাম অফ স্টাইল স্টেটমেন্ট। জ্যাজ ফেস্ট, এই যারা জ্যাজ ফেস্টে যায় লোকে, তারা সারা বছর কিচ্ছু শোনে না, কিন্তু জ্যাজ ফেস্টে যাবে এবং গিয়ে সেলফি তুলবে, এক্স্যাক্টলি, এবং জিজ্ঞেস করলে বলবে এইসব জায়গাতেই তো আমাকে দেখা যাবে। সো দ্যাট দিস ফোনি কালচার ইজ ভেরি মাচ প্রেভেলেন্ট হিয়ার, এবং এটাকে আমি টায়ার্ড হয়ে গেছি ফাইট করতে করতে। এটা কেন, মানে ওয়াই ডু ইউ থিঙ্ক ইটস দেয়ার, কিসের জন্য? আই ডোন্ট নো রিয়েলি, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা কি আমাদের মিউজিক্যাল এডুকেশনটা অনেকের ক্ষেত্রেই নেই, এবং যে মানে ধর আমাদের এখানে প্রথম থেকেই বলা হ্যাঁ আর পড়াশোনা করে চাকরি করো, এই করো, মানে মিউজিকের ব্যাপারে কেউ ফোকাস নয়, যেটা না সিরিয়াসলি করা হচ্ছে না, সিরিয়াসলি করা হচ্ছে না। না, সাপোর্ট সিস্টেম নেই তো। মানে তুই যেটা বলছিস, ধর মানে যখন বিভিন্ন দেশে বাজিয়েছিস, ওখানকার সরকার পে করে, দ্যাট ইজ কারেক্ট। এটা তো ভাবাই যায় না আমাদের, এটা ভাবাই যায় না। ইনফ্যাক্ট এস্টোনিয়ার মতো একটা দেশে দেয়ার সামথিং কল্ড দ্য EJF, এস্টোনিয়ান জ্যাজ ফাউন্ডেশন, যেখানে ইট ইজ আ গভর্নমেন্ট ওন্ড, গভর্নমেন্ট স্পন্সার্ড, এস্টোনিয়ান গভর্নমেন্ট স্পন্সার্ড ন্যাশনাল গভর্নমেন্ট বডি। তাদের কাজ হচ্ছে জ্যাজ ব্যান্ডস তৈরি করা, জ্যাজ স্কুল তারা আছে, সব জ্যাজ কনজারভেটরি, জ্যাজ স্কুল থেকে মিউজিশিয়ানস রিক্রুট করা, একটা ন্যাশনাল ফুটবল টিম বা ক্রিকেট টিম যেরকম করে বানায়। হ্যাঁ, সো ওদের এই EJF এর কাজ হচ্ছে এগুলো, এদের নিয়ে একটা প্রজেক্ট তৈরি করা, ব্যান্ড তৈরি করা, এবং সেই ব্যান্ডগুলোকে থ্রু আউট ইউরোপ ফেস্টিভ্যালগুলোতে পিচ করা। আমাদের এখানে সেই জায়গাটাই কিন্তু ক্রিকেটের পেছনে করা হয়, দ্যাটস ইট। এবং কিছু ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রেও করা হয়, অভিনয়ের ক্ষেত্রে কিছু করা হয়, কিন্তু মিউজিককে সবসময় সাইডলাইন করে। There is no support system. There is absolutely no support system for musicians, especially independent music. Music করে যদি কিছু করতে হয়, then you have to do something which is a byproduct of the film industry. নয় বিজ্ঞাপন, নয় ফিল্ম ইন্ডাস্ট্রি, film. It's a byproduct. এবার ad industry is an ad industry. It's not a music industry. Film industry is a film industry. কিন্তু মিউজিকের গোটা কাজটা হচ্ছে এই দুটো ইন্ডাস্ট্রির সাথে অ্যাসোসিয়েটেড। এই দুটো ইন্ডাস্ট্রিকে তুমি যদি ফলো না করো, তুমি যদি এর মধ্যে স্ট্রাগল না করো, তাহলে তুমি কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না। এই দুটোতে যখন মানুষ রয়েছে, তখন তো তার নিজের যে ক্রিয়েটিভ সত্তা সেটাই তো চলে আসে। মানে
হি অর শি ইজ কেটারিং টু সামথিং প্রোডাক্ট। ইয়েস তার তো নিজের কোনো চিন্তা ভাবনাটা থাকছে না, না ক্রিয়েটিভিটি চলে যাচ্ছে। ধর কেউ একটা ঘড়ির বিজ্ঞাপন করছে বা কেউ একটা গাড়ির বিজ্ঞাপন করছে বা কোনো একটা চরিত্রের জন্য কোনো একটা গল্পের জায়গায় কেউ একটা গান তৈরি করছে বা একটা ব্যাকগ্রাউন্ড স্কোরও আমি বলতে পারি। দিস অল সিচুয়েশন, ইট ইজ নট সামথিং উইচ ইউ আর ডুইং বিকজ ইউ ফিল সামথিং। হ্যাঁ, মানে তুই ধর যখন বোধিসত্ত্ব ট্রিওর জন্য একটা টিউন কম্পোজ করছিস, তখন তো ইউ আর কম্পোজিং ইট আউট অফ থিন এয়ার। হ্যাঁ, মানে the thought is mine, the concept is mine, the story is also mine. হ্যাঁ, মানে এটা তোর। Exactly, and the story বা the concept is designed through music. It's not like there's a visual medium and the music is supporting the visual medium. No. মানে ধর যেটা আগেকার দিনে ক্লাসিক্যাল মিউজিকে হতো, বিশেষ করে ওয়েস্টার্ন ক্লাসিক্যালে হতো, যে কম্পোজাররা কিন্তু সেই লিবার্টিটা পেতেন যে তারা একটা সিম্ফনি বা একটা সোনাটা বা একটা কনসার্ট তৈরি করছেন, তারা কিন্তু হয়তো কোনো রাজার জন্য করছেন বা সেটা পরে বেথোভেন এসে ভেঙে দিয়েছেন যে হ্যাঁ একদম ইন্ডিপেন্ডেন্ট কম্পোজার হয়ে গেলেন যে আমি কারোর জন্য কিছু করব না, আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই করব। তো সেই জিনিসটা তো আর থাকছে না, সেটা একদমই নেই। এটা খুব স্যাড একটা রিয়ালিটি, কিন্তু এটাই সত্যি কথা। এত ক্রিয়েটিভ পিপল রয়েছে এই ফিল্ডে, প্রচুর, কিন্তু তারা নিজেদের কাজ কেউ করতে পারছে না। মানে অল দ্য গুড গিটারিস্ট, অল দ্য গুড বেসিস্ট, অল দ্য গুড ড্রামার্স, অল দ্য গুড পিয়ানিস্ট, তারা প্রত্যেকে কিন্তু এই দুটো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। Yes, otherwise survival is impossible. There are a few exceptions, like people like Mohini Dev, তো পুরো নিজের ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করেছে অ্যাজ এ মিউজিশিয়ান, টেকিং ইট গ্লোবাল। এবং ড্রামারদের কথা তুমি যদি বলো, এবার এরা যেমন রঞ্জিত ব্যারট, এড্রিয়ান ডিসুজা, কিছু ক্ষেত্রে আমাদের দর্শন দোষী, জিনো, কি মানে এরা মানে যারা অ্যাটলিস্ট বম্বেতে সেটেলড, যারা এরা তো অ্যাটলিস্ট নিজেদের কাজগুলো করছে, বিভিন্ন প্রজেক্টের সাথে বাড়াচ্ছে এবং ভালো করছে। কিন্তু স্যাডলি কমন ম্যানের কাছে কিন্তু সেই প্রজেক্টগুলো আসছে না। এইটা একটা খুব কাজের কথা বললে তুমি, যে এগুলো কিন্তু খুবই নিশ, মানে যারা খবর রাখে, যারা জানে, যারা ইন্টারেস্টেড, পেজ ফলো করে, যারা ওই কমিউনিটিতে রয়েছে মেইনস্ট্রিমের সাথে, তারাই। এবং তার মানে কি হলো, ধর যদি 100টা লোক থাকে, বেড়ে যদি সেটা 120ও হয়, ওই 120টাই কিন্তু থেকে যাচ্ছে, গ্রোথ বাড়ছে না, কিন্তু বাড়ছে না। এবং তাদের মিউজিক ওই একটা ক্লোজড কমিউনিটি শুনছে, এবং এটা ইট ইজ সো ফ্রাস্ট্রেটিং। মানে এটার মানে আমাদের অবস্থাও বলছি, কলকাতায় মানে বসে যারা ইন্ডিপেন্ডেন্ট গান বাজনা করছে, আমরা বা হুএভার এলস, একটা সাপোর্ট সিস্টেম নেই, একটা স্পন্সরশিপ, কেউ কোনো পয়সাও ঢালছে না, কিছুই করছে না। এবার এই কয়েকটা তাদের যারা ফ্যান, আমাদের বলতে আমি বলছি আমাদের টাইপের মিউজিশিয়ান, তাদের স্টুডেন্টস, তাদের ফ্যান্সের বন্ধু, বাস ডান। এই গানগুলোর কোনো রেডিও এয়ার প্লে পাবে না, এই গানগুলোর পেছনে কেউ কোনো ইনভেস্টমেন্ট করবে না। এবার কম্পেয়ার ইট টু সামথিং লাইক আ মুভি উইচ হ্যাজ কাম আউট, তার একটা গান, সেই গানটা ফিল্মফেয়ারও পাবে, সেই গানটার 10 মিলিয়ন হিটসও হবে, সেই গানটা সবকটা অ্যাওয়ার্ড পাবে, সেই গানের যারা যে কথা লিখেছে সে অ্যাওয়ার্ড পাবে, যে মিউজিক দিয়েছে সে অ্যাওয়ার্ড পাবে, যে গান গেয়েছে সে অ্যাওয়ার্ড পাবে, আর যারা হ্যান্ডস তারা বাড়িতে বসে। এইটাই তো ইকোসিস্টেম, স্যাড রিয়ালিটি। এবং যারা খুব এত পরিশ্রম করে যারা এটাকে মানে একটা গান বানিয়ে রেকর্ড করছে, সেটার লিমিটেড রিসোর্সেস, স্কিল সেটস দিয়ে তাদের নিজেদের ভিডিওস তৈরি করছে, নিজেরা পেজ বানিয়ে সেটাকে অর্গ্যানিক্যালি প্রমোট করছে, নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রমোট করছে, তাদের কোনো মানে ওয়্যার ইজ দ্য মানি? এবার উইদাউট পেট্রনেজ এটা তো সার্ভাইভ করতে পারবে না। ওই জন্য তুমি দেখবে এই প্রত্যেকটা প্রজেক্ট, এটা কিন্তু বিদেশেও, শুধু এদেশে নয়। আচ্ছা, এটা বিদেশেও। মানে আমি তো জ্যাজ কমিউনিটিটাকে দেখলাম, সাংঘাতিক মিউজিশিয়ানস, তারা শো করে ফাটিয়ে দিচ্ছে, প্রচুর শো, কিন্তু তাদের অনলাইন প্রেজেন্স দেখবে ওই 3000 4000 এরকম। আমাদের ওরকম খুব মেরে খেটে 10,000 ভিউজ, দারুণ ব্যাপার। আমার ডিস্ট্রয়ার গানটার অর্গ্যানিক্যালি 26,000 ভিউজ হয়েছে, দারুণ ব্যাপার। সবাই কি করে পারলে এরকম করছে, আরে কি করে পারলাম? তুমি এখানে একটা সিনেমার গান যদি কম্পেয়ার করো, ওই 25,000 বললাম তো, ওটার পরে আরো 3খানা জিরো আছে। How? And how everybody knows how, because it is sponsored, but it is so frustrating, very frustrating. আর এটা নিয়ে মানে আমি খুব একটা দুঃখ করে বলছি না, কিন্তু এটা কিন্তু রিয়ালিটি, এবং এই রিয়ালিটিটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবার আমার বয়স যেহেতু এই 42 হবে, আই এম ওকে উইথ ইট। আমার কিচ্ছু যায় আসে না, হচ্ছে হোক,
কিন্তু ধর তোর পরে যারা গিটার বাজাতে আসছে বা আমি যে কোনো মিউজিকের কথাই বলছি, যারা আসছে মানে তারা তো এবং ধর তোর এজ গ্রুপের বলছি বা ধর আমাদের থেকে সিনিয়র লোকেদেরও বলছি যে এই জিনিসটা যদি একটা স্ট্যাগন্যান্ট যে জায়গায় পৌঁছে যায়, তারা তো সেই মানে উৎসাহটাই পাবে না যে তারা নতুন করে কিছু তৈরি করবে। আমি জানি মানে একটা লেভেলের পর তোর তো আর ফুয়েল থাকবে না, তোর কাছে থাকবে না। তুই এখন টেনে যাচ্ছিস, ঠিক আছে, আরো 10 বছর এরকম ভাবে দৌড়ানো যেতে পারে, কিন্তু তারপরে একটা মিনিমাম অ্যাপ্রিসিয়েশন, একটা মিনিমাম মানে ধর টাকা পয়সা যাই হোক, মানে একটা এক্স্যাক্টলি যাই হোক লাগে, মানে নিজের থেকে তো পুরোটা জিনিস করা যায় না, মানে একটা আমার নেভার এন্ডিং জিনিস তো করা যায় না, এবং সেটা থেমে যাবে। এবং তারপরে কি হবে, এর পরের জেনারেশনের যারা মিউজিশিয়ান তারা কি করবে, তারা সবসময় ফোকাস করবে যে হ্যাঁ ঠিক আছে আমাকে তো কিছু করতে হবে, মানে বড়দের দেখাবে, দেখো ওরাও তো শেষ পর্যন্ত আলটিমেটলি খুব একটা কিছু সেরকম, হ্যাঁ অনেক দিন লড়েছে, আলটিমেটলি তো সেই লোক জানতে পারলো না, সেরকম পপুলার হতে পারলো না, মানে জনগণের কাছে যেতে পারলো না, তাহলে আমরা মাস স্কেলে ঢুকে যাই। তো এরম ভাবে তো দেয়ার বি আ ডাউনফল অফ দ্য এন্টায়ার মিউজিক সিন। দেয়ার ইজ আ ডাউনফল ইন দ্য এন্টায়ার মিউজিক সিন, দেয়ার ইজ আ ডাউনফল এন্ড দিস ইজ অনলি গোইং টু গেট ওয়ার্স। তার উপর এখন এই এআই এর অ্যাটাকটা শুরু হয়েছে। হ্যাঁ, এখন তো ইনস্ট্রুমেন্ট বাজাতে হবে না। এক্স্যাক্টলি, তার মানে ইট ইজ সো ফ্রাস্ট্রেটিং, মানে ওই জন্য না আমি এগুলো নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি। মানে এই যে তুই 12 ঘন্টা প্র্যাকটিস করছিস, মানে এটা যে তুই ঘামটা ঝরিয়েছিস, এটা এআই এসে তো জাস্ট মানে একটা চুটকিতে অফ করে দিচ্ছে। অ্যাবসলিউটলি, এবং সেটা আমাদের মতো যারা সেনসিটিভ মিউজিশিয়ান বা লিসেনার তারা শুনে বলে দেয়ার ইজ নো ফিল ইন ইট, কারেক্ট বলছে, বাট যে একটা নতুন ফ্রেশ পেয়ার অফ ইয়ার্স তার কাছে তো সেটা হেভি, এবং তার কাছে ওটাই আগে আসছে মুশকিল। সো ইটস অলরেডি দেয়ার। মানে আমি এটা এরকম একটা মানে একটা পডকাস্টে আমি এতটা নেগেটিভ কথা বলতে চাই না ডেফিনেটলি, কিন্তু এটাও ঠিক যে রিয়ালিটিটাকে এমব্রেস করতে হবে। আমি আমার নিজের ফিলোসফিটা যদি তোমায় বলি, সেটা হচ্ছে আমি পুরো আপ্রাণ চেষ্টা করে এসেছি, এবং অ্যাট আ লেভেল কাইন্ড অফ হাফ মাই লাইফ ইজ ওভার অ্যান্ড ইটস বিন গ্রেট, ইটস বিন অ্যাবসলিউটলি গ্রেট। মানে আই হ্যাড সো মাচ অফ এক্সপিরিয়েন্সেস। আমার যে ডিস্কোগ্রাফি যদি তুমি বলো, আর্কাইভ, আমি যদি আজকেও মারা যাই, ইটস এনাফ। সো আই হ্যাভ পেড মাই ডিউজ। এরপরে কি হবে সেটা নিয়ে ভেবে আমি খুব একটা কনসার্ন নই। আমি হয়তো আর 10 বছর কি 20 বছর যদি পারি তাহলে বাজাবো, আর যেদিন আমার মনে হয় যে আর পারছি না, ভালো লাগছে না, বন্ধ করে দেবো। আই রিটায়ার গ্রেসফুলি, কিন্তু আমি আমার স্টুডেন্টসদের এটাই বলছি যে প্রফেশনালি মিউজিক যদি করতে হয়, ডোন্ট গেট ডিসহার্টেন্ড, আর সমস্ত অ্যাভিনিউজ খোলা রাখবে। ডু নট লুক ডাউন অ্যাপন দ্য ফ্যাক্ট যে তুমি একটা ফিল্মের জন্য বাজাচ্ছ, কারণ আমি প্রচুর করেছি মেইন স্ট্রিমের কাজ, কেউ জানে না, কারণ আমি ইন মোস্ট কেসেস আমি নিজেই ক্রেডিট থেকে নাম সরিয়ে নিই আমি। ওয়াই? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আপনারা কমেন্টসে লিখুন ভাই। মানে এরকম হয়েছে আর কি, দ্যাট আমি আই সেড চেক আপ ফ্রন্ট অ্যান্ড নো নেম ইন ক্রেডিটস। মিউজিক ডাইরেক্টর অবাক, বলে কেন? আমি এরকমই। So whatever. So but that means what? My bills are being taken care of. So আমি স্টুডেন্টস তাই বলি যে দেখো, এই যদি করতে হয় তুমি নিজের আইডেন্টিটিটাকে বজায় রাখো, কিন্তু তোমার সবার সাথে কাজ করতে হবে, লোকের সাথে মিশতে হবে, পরিচিতি একটা লাগবে সার্কিটে, সো দ্যাট তুমি ভবিষ্যতে কাজ পাও। সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। বি ওপেন অ্যান্ড ওয়ার্ক এভরিওয়ার, বাট ডু নট লুজ ইউর ক্রিয়েটিভিটি। ইট ইজ পসিবল, ইট ইজ নট ইম্পসিবল অ্যাট অল। বা আরেকটা উপায় আছে, যেটা আমি আমার একটা বার্নিং এক্সাম্পল আছে, আমার নিজের ব্যান্ড মেম্বার বলে বলছি না, দুদিক থেকেই। একটা লক্ষ্মী ছাড়ার কথা বলবো, একটা বোধিসত্ত্ব ট্রিওর কথা বলবো। রাজ আমাদের ভোকালিস্ট, ও তো ফুল টাইম চাকরিটা করছে তো, ও পুরো সংসার চালাচ্ছে ওটা করে, প্লাস ও একটা রক ব্যান্ডের, একটা ওয়ার্কিং ফাংশনাল একটা রক ব্যান্ডের ফ্রন্টম্যান। ইটস পসিবল। সো এরকম লোকের থেকে তো আমার স্টুডেন্টসরা ইন্সপিরেশন নিতে পারে। সেটা কিন্তু অন্য প্রফেশন। ইয়েস, দ্যাট সেটাও বলছি আমি। এবার আমার হয়তো স্টুডেন্ট খুব ব্রিলিয়েন্ট, একাডেমিক্সটা সাংঘাতিক, সে ওটা করতে চায়, বা সে একটা খুব লুক্রেটিভ অফার পেলো চাকরিতে, সে হয়তো তাকে পোস্টিং হয়তো অ্যামস্টারডামে দিয়ে দিল, বাট হি ওয়ান্টস টু বি আ জ্যাজ গিটার প্লেয়ার। গ্রেট, ইউ ইন দ্য রাইট প্লেস। তুমি অ্যামস্টারডামের লোকাল জ্যাজ পাবসে যাও, মিউজিশিয়ানদের সাথে মেশো, প্র্যাকটিস করো, সি ইফ দে লাইক ইউ। তুমি সারাদিনের চাকরির পর তুমি করো না এটা। Another example is Bishu Kaku. আমাদের বিশু কাকু, ওনার সাথে আলাদা, such an inspiring person, you know,
মানে পুরোপুরি এরকম একটা লাইফ লিড করে, আর রাত্রির বেলা হি ইজ মানে ইন দ্য মানে হার্ট অফ দ্য নিউ ইয়র্ক জ্যাজ সিন বেস বাজাচ্ছেন। হাউ? সো অল অফ দিস পিপল শুড বি কনসিডার্ড অ্যাজ রোল মডেলস। পরে আমাদের যে পিয়ানিস্ট সোনাই আর আমার ড্রামার প্রেমজিৎ, এরা দুজন কিন্তু ওয়ার্কিং মিউজিশিয়ান নয়, টিচার্স। ইয়েস, এবং ওদের প্যাশনটা কিন্তু এই বোধিসত্ত্ব ট্রিওটাতেই, আর সোনাইয়ের নিজের প্রজেক্ট আছে দ্য সোনাই কালেকটিভ, সেইটা। আর প্রেমজিৎ তো ফ্রিল্যান্স করে ডেফিনেটলি এদিক ওদিক, ডেফিনেটলি। বাট দের মেন ইনকাম, দের মেন এভরিথিং, দ্য ওয়ে দে রান দের ফ্যামিলিজ ইজ থ্রু অ্যাকাডেমিক্স, ইজ থ্রু টিচিং মিউজিক। আর এই প্রজেক্টটা হচ্ছে একটা নিজের আইডেন্টিটি, নিজের ভালোবাসার একটা জায়গা, ওয়ার উই আর ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই আর পুটিং আওয়ার মিউজিক আউট দেয়ার অ্যান্ড উই আর মেকিং প্ল্যানস অ্যান্ড হোয়াট এভার, আওয়ার সোলস আর নারিশড। সো ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইটস ভেরি ইজি টু ক্রিপ যে কিছু হলো না, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটার মধ্যেও অ্যাটলিস্ট আমি বলবো অনির্বাণদা যে সোশ্যাল মিডিয়ার যেমন আর এই সমস্ত এই পুরো জিনিসটা ডাউন সাইড যেরকম আছে, আপসাইডটা হচ্ছে কিন্তু একটু ঠিক করে ইন্টেলিজেন্টলি ইউজ করতে পারলে কিন্তু তোমার যা টার্গেট অডিয়েন্সটা তার কাছে কিন্তু পৌঁছে যাবে জিনিসটা। একটু খাটলে টার্গেটেড ভিউজ কোথায়, কারা শুনছে, বিকজ দেয়ার ইজ অ্যান অডিয়েন্স ফর এভরিথিং। যেটা তুমি বলছিলে যে মেন স্ট্রিমের কাছে পৌঁছাতে পারলো না, এইখানে আমরা ডিফিটেড হয়ে যাই বিকজ অফ ফাইন্যান্সিয়াল ব্যাকিং। ওইটা নেই বলে আমরা ওই একটা নাম্বার যে থ্রেশহোল্ডটা ক্রস করতে পারি না। হ্যাঁ, এই এতগুলো কথাই যখন এলো, তো আরেকটা কথা বলি যে এই যে তুই বলছিস হ্যাঁ ঠিক আছে দুটোকে ব্যালেন্স করা যায়, এই যে মাসের কাছে যখন একটা মিউজিক আসছে, মানে সামথিং একটা ইজি মিউজিক আসছে যেটা মাসকে কেটার করবার জন্য দেওয়া হচ্ছে, মানে আমি ইজি টেকনিক্যালি আমি বলছি না, বুঝতে পেরেছি, শুনেই ভালো লাগছে, বুঝতে পেরেছি। আরেকটা টাইপ অফ মিউজিক যেটা তোমাকে অ্যাকোয়ার করতে হবে টেস্ট। ঠিক ঠিক ঠিক। তো ওই মিউজিকটা থাকলে কি আর অন্য মিউজিকের দিকে লোকের মন যাবে? মানে একটা এমনি বাজার চলতি গান যদি কেউ শোনে, তার পাশে ধর তুই মাইলস বা বিলায়েত খান যদি বাজাস, সেই লোকটা তো কান বন্ধ করে পালে না না এগুলো আমি শুনবো না। না, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এবং এটার উত্তরে কিন্তু অনেকগুলো কথাই বলবো আমি, গুড অ্যান্ড ব্যাড। সেটা হচ্ছে ব্যাডটা তো বটেই, যে এখন এমন কালচার হয়েছে, রিলস কালচার অ্যান্ড অল অফ দিস, যে তোমার 30 সেকেন্ডসের পরে দেয়ার ইজ নো অ্যাটেনশন, দ্যাটস ইট, ওটাই গান, ওইখানে যা ভিউজ পেলে ওটাই। এবার তাতে তো মিউজিকের কিছু বোঝা যায় না, গানটা কেমন সেটাও বোঝা যায় না, ম্যাক্সিমাম ইউটিউব। আর পুরো ব্যাপারটা হচ্ছে কি ফোনে চলে এসছে, ইউর অডিও কোয়ালিটি ইজ সাফারিং, সো all the mixes are happening like that. তুমি যদি স্পটিফাই এর, আমি রিক বিয়াটর যে চ্যানেলটা আমি ফলো করি খুব, ওই যে স্পটিফাই এর টপ 10 এখনকার চালাচ্ছিল, একটাও কিন্তু তুমি বসে শুনতে পারবে না, এত খারাপ। সো দিস ইজ আ গ্লোবাল ফেনোমেনন কমপ্লিটলি। অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, আর লোকে শুনছেও না। লোকে মিউজিকটা কখন আজকে শুনছে না, জিম করতে করতে শুনছে, রান্না করতে করতে শুনছে, গাড়িতে যেতে যেতে শুনছে, দ্যাটস অ্যাবাউট ইট। দেয়ার ইজ নো সিরিয়াস লিসেনিং কালচার এনিমোর। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুমি যেটা বললে, যারা বিলায়েত খান শোনার তারা কিন্তু ওটাই শুনবে। এবং একটা জিনিস যেটা ভালো হচ্ছে এখন, সেটা হচ্ছে দ্য রেকর্ড কালচার হ্যাজ কাম ব্যাক, দ্য এলপি কালচার হ্যাজ কাম ব্যাক। সিরিজ এখন আর নেই, ঠিক আছে। সো যারা ওই পয়সা দিয়ে রেকর্ডটা কিনবে, তারা কিন্তু ওই দ্যাট মানি ইজ দেয়ার হার্ড আর্নড মানি উইচ দে হ্যাভ স্পেন্ট টু বাই দ্যাট রেকর্ড, বিকজ দে উইল লিসেন টু ইট। আমি সেরকম কিছু চিনি এক্স্যাক্টলি। যারা আজকাল যা এরকম যা সব টেকনোলজি বেরিয়েছে এখন, প্রিঅ্যাম্প, স্পিকার্স, হ্যানা ত্যানা সমস্ত সিস্টেমস, এবার যারা খুব শৌখিন লোক, যারা মিউজিক ভালোবাসে, তারা তো ডেফিনেটলি এগুলো ইউজ করবে। মানে এরকম লোক আছে যারা মোটামুটি নিজের খাওয়া দাওয়া স্যাক্রিফাইস করে কিন্তু তারা রেকর্ড শোনে, ভালো মিউজিক সিস্টেম তৈরি করে। এক্স্যাক্টলি সেরকম লিসনার কেউ আমি চিনি বেশ কিছু। এবার ইট ইজ ডিফিকাল্ট। এবার আমার মতন একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানের পক্ষে রেকর্ড ছাপানো খুবই টাফ, খুব এক্সপেন্সিভ, সবাই জানো সেটা। বাট উই হ্যাভ টু সামহাউ ফাইন্ড আ ওয়ে সো দ্যাট আওয়ার মিউজিক রিচেস people who are interested in the in this thing, interested in quality music এবং quality what do you call that, quality sounds, quality audio basically, not just the art, the audio as well. So সেটাও খুব ইম্পর্টেন্ট। যেমন এই আমার যে অ্যালবামটা আছে বোধিসত্ত্ব ট্রিওর, ফিচারিং মিমিক অর্কেস্ট্রা, রেকর্ডিং ইন ক্রোয়েশিয়া, ওইটার আমি এখনো পর্যন্ত এলপি বার করতে পারিনি। সামনে ইন্ডিয়া টুর আছে, দেখি কি করা যায়, আমি চেষ্টা করছি। রোলিং স্টোন থেকেও একটা ভালো রিভিউ বেরিয়েছে। হ্যাঁ, অনেক থেকে, লন্ডন থেকেও বেরিয়েছিল একটা খুব সুন্দর রিভিউ।
করে সো এইটার ভাবছি একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে মার্চেন্ডাইজিং। বাট এটা আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার পয়সা নেই যেহেতু আমি এক্সস্টেড অল দ্য মানি ট্রাইং টু রেকর্ড দ্য অ্যালবাম এন্ড হোয়াটএভার। সো হোয়াট আই ডিড ওয়াজ একটা এআই জেনারেটেড আর্ট ইউজ করে আমার বন্ধুকে বলে একটা গল্প বই করলাম আর কি, গ্রাফিক নোভেল। এবং সেটা পেছনে বিকজ ইটস এ সায়েন্স ফিকশন স্টোরি, সো ইটস লাইক আ কমিক বুক। এবং সেই কমিক বুকটা লাস্ট পেজে ইজ এ QR কোড, ইফ ইউ স্ক্যান ইট ইউ উইল গেট it'll direct you to Bandcamp. Okay. And you will get the lossless high resolution audio. মানে FLAC বা wave. মানে you have the option of downloading the album for 700 MBs or 1.5 GB. Great. এবার ওই ফাইলটাকে যদি তুমি হুক আপ করো তোমার প্রিঅ্যাম্পে, you will get exactly what it should. সুন্দর সাউন্ড। সো এই টেকনোলজিগুলোর ইউজ করতে হবে ইনোভেটিভ ভাবে, আর্টিস্টকেও ভাবতে হবে যে কিভাবে করা যায়। কারণ আমি যেটা বললাম লিসেনার্স আছেই, এবং এই র্যাট রেসের মধ্যে ঢুকে লাভ নেই আবার লাভ আছে সেটা আমি বলতে পারবো না, কারণ এখনো তো মানে এই সোশ্যাল মিডিয়া পুরো ব্যাপারটা খুব কেওটিক একটা স্টেজে আছে, সেটা তো বুঝতেই পারছো। নাথিং ইজ অর্গানাইজড এনিমোর, ইটস উইয়ার্ড। মানে ইনস্টাগ্রামে আমারও একটা অ্যাকাউন্ট আছে, এবং একটা 25 বছরের মেয়ে সে কিছু জামা কাপড় না পরে দাঁড়িয়ে আছে, তারও একটা অ্যাকাউন্ট আছে, এবং তার অবভিয়াসলি কত মিলিয়ন্স অফ ফলোয়ার, সেটা দেখো। উই ক্যান্ট কম্পিট উইথ দ্যাট, উই ক্যানট কম্পিট উইথ দ্যাট। সে একটা রিলস ছাড়লো, একটা জামা ছাড়ছে বা হোয়াটএভার, আর আমি একটা রিল ছাড়লাম এডিট করে কেটে কুটে সমস্ত কিছু ইয়ে করে একটা গিটার সোলো, কোনটা বেশি ভিউ পাবে তুমি দেখো? আইরনি। তো দিস ইজ আ ব্যাটল উইচ ইজ অলরেডি লস্ট। এবার এই লস্ট ব্যাটলটার মধ্যে ইউ হ্যাভ টু ফাইন্ড ইয়োর, যেটা বললাম, টার্গেটেড অডিয়েন্সেস খুঁজে বার করতে হবে, কারণ যারা ইন্টারেস্টেড তারা সত্যি ইন্টারেস্টেড। এবং আমরা সবাই পার্সোনালি এরকম লোকজনকে চিনি যারা আর ট্রু মিউজিক লাভার্স। আওয়ার গোল ইজ টু রিচ দেম। এবার তার জন্য পেট্রনেজ লাগবে, এবং এই ধরনের তুমি যে পডকাস্ট করছো দিস ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ এই পডকাস্টটা যত লোকের কাছে পৌঁছাবে তারা বুঝতে পারবে যে কতটা নেসেসারি টু সাপোর্ট ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। এক্স্যাক্টলি। তারা যদি এগিয়ে আসে, কন্ট্রিবিউট করে যে আচ্ছা আমি এত টাকা দিলাম টু গেট দিস জব ডান, আমি এতটুকু দিলাম যাতে তোমরা এলপি প্রিন্ট করতে পারো, আমি এটা দিলাম যাতে তোমাদের একটা ভালো মিউজিক ভিডিও হয়, আমি এটা দিলাম যাতে তোমরা একটা ভালো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে পারো। এক্স্যাক্টলি। সো এরকম লোকজন আছে, এবং তাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছু হবে না। আকবরের সাপোর্ট ছাড়া কিন্তু তানসেন হতো না। শিওর। সেম থিং, উই নিড পেট্রন্স। সো ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ যে যারা সত্যি গান বাজনা ভালোবাসে তারা প্লিজ এগিয়ে আসুন আমাদের সাপোর্ট করতে, আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যারা কোনো ফান্ডিং ছাড়া কাজ করছে তাদেরকে সাপোর্ট করার জন্য। দ্যাটস ইট। ইটস পসিবল, ইটস নট ইম্পসিবল, ইটস টাফ বাট ইটস নট ইম্পসিবল। পণ্ডিত তন্ময় ঘোষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একটু কিছু শেয়ার কর। এটা আমি জানি এটা খুব একটা বিরাট ব্যাপার হবে, সত্যি। একটু আগেই আমরা এটা নিয়ে কথা বললাম, একটু হিন্ট দিয়েছিলি তুই, এবং তারপরে আমার কৌতূহলটা আরো বেড়ে গেছে। রাইট, অফকোর্স। তন্ময়দা মানে কি বলবো আমি, 2009, so that's how many years? 15 years, 15 বছর বাজিয়েছি। এখনো এদিক ওদিক কনসার্ট হলে ফ্রি থাকলে বাজাবো। এখন উনি খুব একটা করছেন না ফিউশন মিউজিক, কারণ উনি এখন এল সুব্রমণির সাথে বাজান, আমান আলী খানের সাথে বাজান, অনুষ্কা শঙ্করের সাথে। সো এখন তালতন্ত্রটা খুব একটা হচ্ছে না, বাট উই হ্যাড আ গ্রেট টাইম। Another, so obviously he's such a dynamic personality, and I would say an encyclopedia of knowledge, and not just tabla. যেরকম হারমোনিয়াম বাজান, সেই রকম গান, সেরকম জানকারি about the Hindustani system. He's played with Ravi Shankar ji, he's played with Amjad Ali Khan sahab. So I had a lot of experience. দেশে বিদেশে প্রচুর, মানে পুরো ensemble-টার সাথে we had tons of fun. আর খুব মজার লোক, very witty, incredible sense of humor, সাংঘাতিক witty, very witty, ভালো সেন্স, এবং সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ ডাউন টু আর্থ। অ্যাবসলিউটলি। মানে এত বড় মাপের একজন মানুষ না, ওর কোনো ব্যাপার নেই, মানে ওনার কাছে সবাই কিন্তু এই একই জায়গা পায়। উনি কিন্তু যে মানে এতটা উচ্চ স্তরে রয়েছেন উনি কিন্তু বুঝতে দেন না। we are like brothers to him, একদম একসাথে হাসি ঠাট্টা whatever. But some experiences are incredible. One experience I would say, I got to meet these my American friends, এখন তো দারুণ বন্ধু হয়ে গেছে। 2009-তে প্রথমে দেখা হয়েছিল আমার লিওর সাথে, লিও ডম্বেকি পিয়ানিস্ট অ্যান্ড স্যাক্সোফোন প্লেয়ার, আর জেসি চার্নো ড্রামার।
দে ওয়্যার টুরিং ইন্ডিয়া উইথ অনুষ্কা শঙ্করস ব্যান্ড। ওরা কলকাতায় এসেছিল, একটা কনসার্ট পাইয়েছিলাম, আমি, বাম্পিদা, রাতুলদা, এরা দুজন, লিও জেসি, উইভার স্টুডিওতে বালিগঞ্জে, সেখান থেকে আলাপ। তারপর ইউএস গেছিলাম তন্ময়দার সাথে, তখন ওখানে একসাথে বাজিয়েছি ওটা। তারপর 2010-এ মানে দেয়ার ব্যান্ড জ্যাজমিন which had Seth on guitars, এখন সোনার বাংলা সার্কাসে বাজায় Seth, পান্ডু আর আর্মান্দো বেস প্লেয়ার, লিও এন্ড জেসি, ওরা চারজনের যে ব্যান্ডটা তখন ছিল ওটার নাম জ্যাজমিন। আচ্ছা, ওরা ইন্ডিয়াতে আর বাংলাদেশে কয়েকটা শোজ 2010-এ করেছিল। সো আমার আলাপ ওদের সাথে থ্রু তন্ময়দা অবভিয়াসলি, অ্যান্ড উই ওয়ন্ট বিলিভ ইট যে এটা আমার জীবনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডেজ অফ মাই লাইফ। সেটা হচ্ছে যে 2010-এ রিম্পাতে, মানে রবিশঙ্কর ইনস্টিটিউট অফ মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস, চাণক্যপুর ইন দিল্লি, there was a concert which they were playing as a tribute to George Harrison on George Harrison's birthday. আচ্ছা। সো তার আগে আমাকে বললো, বোধি আর ইউ ফ্রি? আমি বললাম হ্যাঁ। বললো আমরা এরকম একটা করছি, তুমি বাজাবে আমাদের সাথে? আমি 2010 কিন্তু। আমি বললাম কি বাজাবো? বললো না, ইউ প্লে, উই নিড another guitar player. ঠিক আছে, ডেফিনেটলি। সো 4 জন আমেরিকান আর আমি একমাত্র ভারতীয় প্লেইং আ ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট অন দ্যাট স্টেজ ইন জর্জ হ্যারিসনস বার্থডে। আমার সামনে বসে আছেন রবিশঙ্করজি আর তন্ময়দা, পণ্ডিতজি। এবং অলরেডি হাত ফাত কাঁপছে। সাউন্ড চেক করছি যখন, তখন দেখি রবিজি ওই সানগ্লাস পরে একটা ছড়ি নিয়ে, কেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উঠানে ঘুরে বেড়াচ্ছেন, আর আমরা সাউন্ড চেক করছি। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স তখন। আর তারপরে শো এর পরে আমরা সবাই পণ্ডিতজিকে প্রণাম করতে গেছিলাম, ডেফিনেটলি প্রণাম করতে গিয়ে তখন রবিজি তখন বললেন যে তুমি তো খুব ভালো বাজালে, জর্জ থাকলে খুব খুশি হতো। সো এটা আমার জীবনে একটা সাংঘাতিক বড় পাওনা, সাংঘাতিক, ভোলা যায় না। নো, দিস ইজ সব স্মৃতি বলা যাবে, আনরিয়াল। I still don't believe it. So obviously thanks to my friends, মানে the band, my friends from America, যারা এখন আমার খুব কাছের বন্ধু, all of them, especially Pandu, Seth and Jesse. So it is tremendous, and তন্ময়দাও তখন ছিলেন, and all of this happened because of তন্ময়দা, because I got to know them, he introduced me, and যখনই কোনো একটা কিছু এরকম জিনিসপত্র হচ্ছে, তন্ময়দা always involved us, মানে আমি, রাতুলদা, বাম্পিদা, গাবু, he always involved us, all of us, to be a part of that experience. So he always wanted us to grow. আর তন্ময়দা এমন একজন লোক যে চিরকাল, মানে he is very open minded, but he is also very aware and sensitive about our roots, আমরা কোথা থেকে আসি সেটা কিন্তু বারবার আমাকে মনে করিয়েছেন, definitely, that don't forget your roots, that always be who you are and understand where you're coming from and have that personality with you, carry that personality with you, যেটা tour করে ওনার সাথে স্পেশালি বোঝা যায়, the way he carries himself is something to learn from. যে মানে to be a global citizen, quote unquote, a global musician, but having, carrying that Indian flag very proudly, that's something I learned from him. কারণ আমি যে কবার ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছি ইন্টারন্যাশনাল জ্যাজ ফেস্টিভ্যালসে, অলওয়েজ আমার তন্ময়দার কথা মাথায় এসছে, দ্যাটস হাউ ইউ শুড বি। সো গ্রেট এক্সপিরিয়েন্স। অনেক দিন দেখা হয়নি, দেখি কবে থাকেন, দেখা করে আসবো একবার। আচ্ছা, ইনসমনিয়ার প্রলয় 2 আসছে, প্রলয় 2.0, প্রলয়ের সময় 2.0, প্রলয়ের সময় 2.0। তো এটা কবে বেরোচ্ছে, এবং মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে অ্যাবাউট ইট? ইট ইজ কবে বেরোচ্ছে, এটা ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে এত ব্যস্ততার মধ্যেও এটা করছি, ভোকালসটা বাকি শুধু এখন, ভোকালস আর কিছু কিবোর্ডস বাকি, ড্রামস, বেস, গিটারস আর ডান। ডোডোর কাজ বাকি, ডোডোর নির্ণয়ের কাজ বাকি, আর স্যাবির কিছু কাজ বাকি, আদারওয়াইজ এভরিথিং এলস ইজ ডান। সন্দীপন পারিয়াল ড্রামসটা বাজাচ্ছে, কারণ আমাদের ড্রামার রোহিত খুবই অসুস্থ, চোখের সমস্যা, হি ওয়াজ লাইক, মানে এমনি শরীরটা খুবই খারাপ এখন, obviously I don't want to talk about it on the record right now, but that's another reason, because we said that, because রোহিত বললো যে দেখ এই গানগুলো পড়েছিল, that's another thing, এগুলো পুরনো কম্পোজিশন, মোস্টলি 4টে পুরনো কম্পোজিশন, one of them is 2004. My God. আর তারপর হচ্ছে প্রলয়ের সময় পরেই আমরা ফলো আপ চেষ্টা করেছিলাম অ্যালবামটার, যে তখনও কিছু পরে ইমিডিয়েটলি সময় 2
বাট তখন ওটা নাম দিইনি। যাই হোক, মানে সেকেন্ড অ্যালবামের একটা কাজ শুরু হয়েছিল, তার মধ্যে ওই আমাদের যে ফল আউটটা হলো, আমি ছেড়ে দিলাম, হয়নি আর কি ওই কাজগুলো। সো এখন আমরা ডিসাইড করলাম দেখ অনেক হলো, আমরা এখন প্রায় বুড়ো হয়ে গেছি, সো উই শুড ফরগেট অ্যাবাউট এভরিথিং অ্যান্ড জাস্ট ওয়ার্ক অন দিস করে এই 4খানা পুরোনো গান আর 2টো নতুন গান, 6টা টোটাল, এইগুলো আমরা রিলিজ করবো। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। মানে I personally think this is better than the first album, and I believe in the songs sound great. মানে আমি আনবায়াসলি বলছি, কিন্তু আনবায়াসলি বলছি, তোলার সময় হলে আমি এতটা খাটতামই না if I didn't believe in the product. প্রচন্ড প্রিয় অ্যালবাম, এবং মানে I wish you, নির্ণয়, ডোডো, পম, স্যাভি, সন্দীপন, everyone a grand success. মানে আমার মনে হয় প্রলয়ের সময় 2.0টা খুবই ভালো হবে। I believe so. এটা either জুলাই রিয়ালিস্টিক্যালি বা অগস্ট, তার বেশি দেরি হবে না। মানে জুলাই 2025 এই বছরে জুলাই বা অগস্ট 100%। এটা কি কোনো ফিজিক্যাল কপি বেরোবে? আমার তো ইচ্ছে আছে, again LP ইচ্ছে আছে, বাট নট সিডি। I don't know সিডি প্লেয়ার কোথায়, কার কাছে আছে সিডি প্লেয়ার? আমার কাছে। তোমার কাছে আছে, নিজের কাছেও নেই। ইচ্ছে আছে রেকর্ড বার করার একটা, অ্যান্ড সামথিং ইন্টারেস্টিং মার্চেন্ডাইজ, লাইক আ স্ক্র্যাচ কার্ড অর সামথিং ইন্টারেস্টিং উইচ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, যেখান থেকে তুমি ওই ব্যান্ডক্যাম্পে গিয়ে ইউ ক্যান ডাউনলোড ব্যাপারগুলো। কিন্তু তোর মাথাতেই আসে এগুলো, মানে আই ওয়ান্ডার, মানে একটা গ্রাফিক নভেল তৈরি করে সেখান থেকে একটা কিউআর কোড সেখান থেকে যাচ্ছে লসলেস অডিও। হ্যাঁ, I have to think না how to make it interesting. রান অফ দ্য মিল চিন্তা করে তো লাভ নেই, অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। কম্পিটিশনটাই সেরকম আজকের যুগে। ঘুমোতে তার মানে তুই ভাবিস? আমি ভাবি, ঘুমোতে ভাবি না, বাট ঘুমোনো অব্দি ভাবি। তোর সাইড প্রজেক্টস কি চলছে আর এখন বল? সাইড প্রজেক্ট খুব একটা কিছু চলছে না। সাইড বলতে কি শুনতে পাচ্ছি আমরা বোধিসত্ত্ব থেকে? এই যে ট্যুরটা হবে, দ্যাট শুড বি ভেরি ইন্টারেস্টিং। ওমেগা ফোর্স তো হবেই ইন্ডিয়াতে, সেটা আমি আসছি একটু পরে যেটা বলছি। বাট এই ট্যুরটা আমি 3 বছর ধরে প্ল্যান করছি, মানে 23 থেকে প্ল্যান করছি, 2 বছর ধরে। আই থিঙ্ক টাচউড এই বছর যেন করতে পারি। সেটা হচ্ছে ফ্রন্টিয়ার, মানে বোধিসত্ত্ব ট্রিও ফিচারিং মিমিকা অর্কেস্ট্রা ফ্রম ক্রোয়েশিয়া, লাইভ ইন ইন্ডিয়া। 4 কি 5টা শোজ আর কনফার্মড। ওরা গভর্নমেন্ট থেকে গ্রান্টও পেয়েছে। আচ্ছা, 8-piece ensemble, 8 জন হর্ন প্লেয়ার ফ্রম ক্রোয়েশিয়া, সো দে আর কামিং। সো এইটা ম্যামথ একটা প্রজেক্ট। কলকাতায় হচ্ছে? ইয়েস, রাইট, কলকাতাতে হচ্ছে। আপাতত কলকাতা, দিল্লি। কলকাতায় কংগ্রেস স্কোয়ারে হবে নাকি? হ্যাঁ, জাজ ফেস্ট। এখন আর কংগ্রেস স্কোয়ার নেই, জাজ ফেস্ট। তারপর দিল্লিতে 2টো, ব্যাঙ্গালোরে চেষ্টা করছি, গোয়াতে একটা, বম্বেতে একটা আপাতত। সো লেটস সি। এটা তো একটা লজিস্টিক্যাল নাইটমেয়ার, বাট দে আর কামিং, দ্যাটস ফর শিওর। কারণ ওরা অ্যাপ্রুভাল পেয়ে গেছে, ওরা গ্রান্ট থেকে, মানে ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট থেকে পয়সা পেয়েছে। আচ্ছা, যেটা আমরা কোনোদিনও পাই না এখান থেকে। ওরা পেয়েছে। এটা কোন সময়টা আসবে? ডিসেম্বরে, মানে এই 8টা শোই ডিসেম্বরে হবে? ইয়েস, একসাথে 15-16 days। আচ্ছা, সো এইটা একটা প্রজেক্ট উইচ আই এম এক্সাইটেড অ্যান্ড স্কেয়ার্ড অলসো, যে কি হবে জানি না। এবার 11 জনের টিম, তো সেটা দেখছি কি করা যায়, কিভাবে আবার ওই চিন্তা ভাবনা, ব্রেনস্টর্মিং, লজিস্টিক্স। আর তার আগে যেটা করছি, সেটা অ্যাক্টিভলি করছি, সেটা হচ্ছে অলরেডি চালু করে দিয়েছি, সেটা হচ্ছে এই ওমেগা ফোর্সের ইন্ডিয়া ট্যুর বলে। খুব দিল্লিটা তো হয়ে গেল, দিল্লিটা হয়ে গেল, এবার কলকাতা আরেকটা হবে। তারপরে আমরা যাচ্ছি নর্থ ইস্ট, মানে শিলং, গুয়াহাটি, ইটানগর। তারপরে কথা বলে রেখেছি, ডেট ফাইনাল হয়নি, ব্যাঙ্গালোর, চেন্নাই, কোচিন, সাউথ বেল্টটা, আর ওদিকে হচ্ছে বম্বে, পুনে, গোয়া, ওটাও কথা বলে রেখেছি। সো এই 2025টা পুরো টিল, মানে ওয়েস্ট হয়ে গেল, সাউথ হয়ে গেল, ইস্ট হয়ে গেল, সবই হয়ে গেল, নর্থ দিল্লি আর জায়গা নেই। ব্যাস এটাই। সো এটাই হবে এবার এই নভেম্বর অব্দি। তারপর তো ওয়ান্স দ্য ক্রোয়েশিয়ানস কাম, না আমাকে আর পাওয়া যাবে না। আর লক্ষ্মী ছাড়ার কাজ যেটা হবে, ইনসমনিয়াটা তো বললাম, লক্ষ্মী ছাড়ার কাজ যেটা হবে সেটা হচ্ছে অলরেডি কিছু গান অলরেডি হয়েছে, সেটা তো অবভিয়াসলি তোমার কিছু পাঠাবো, কয়েকটা লিরিক্স আনাতে। সো ওটা নিয়ে আমরা কাজ করছি। এই তো এই আজকে যেটা বেরোলো, গো এভরিওয়্যার, ওটা হলো। আমরা একটা অ্যালবামের দিকেও উই আর প্ল্যানিং, ইনস্টেড অফ রিলিজিং মোর সিঙ্গলস,
বাবুর সাথে কথা বলছিলাম, বললো ঠিক আছে কটা গান আছে দেখা যাক, একটা একটা করে বসি করে অনির্বাণকে পাঠাই, লিরিক্স গুলো লেখো, তারপরে এই হচ্ছে। সো 2025 ইজ প্রিটি জ্যাম প্যাকড ফর মি। এই কাজগুলোই হবে আর কি, আর কোনো কাজ হবে না আমার। 2026-এ কি হবে আই স্টিল ডোন্ট নো। না, মেগা ফোর্স রয়েছে, বোধিসত্ত্ব ট্রিও রয়েছে, লক্ষ্মীছাড়া রয়েছে, মানে অর্ধেক বছর তো কেটেই গেল। হ্যাঁ, বাকি অর্ধেক বছরে এতে মানে প্লেটে অনেক খাবার, প্রচুর প্রচুর প্রচুর। ওটাই না, আমি মানে কাজ ছাড়া থাকতে পারি না আমি। আই ফিল ইউজলেস। দ্যাটস ভেরি ইন্সপায়ারিং অ্যাকচুয়ালি। মানে আমি ডিপ্রেশনে ঢুকে যাই, আমার হয়তো টানা 1 মাস কোনো কাজ নেই, মানে মাই হেড স্টার্টস বিহেভিং ফানিলি, ভুলভাল চিন্তা ভাবনা তখন মাথায় ঘোরে। এরপরে একটা আমরা মজার খেলা খেলবো। এই রাউন্ডটার নাম হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক। আমি একটা কোয়েশ্চেন বলবো, তোকে না ভেবে সেটা একটা উত্তর দিতে হবে। সেটা না ভেবে মানে সেটা কত টাইম লিমিট? টাইম লিমিট না, মানে বলবো এবং সঙ্গে সঙ্গে উত্তর স্পন্টেনিয়াস। হ্যাঁ, মানে তোকে হয়তো আমি 3 লাইনের একটা প্রশ্ন করলাম, কিন্তু উত্তরটা দিতে তোকে ওই সময়টা আমি দেবো না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করবো। এবং যত কম শব্দে বলা যায়। ফ্রম অল ইউর গিটার গুরুজ, যদি যে কোনো একজনের সাথে স্টেজ শেয়ার করবার কথা বলা যায়, কাকে চুজ করবি? ডেভিড গিলমোর। কেন? হি ইজ দ্য রিজন বিহাইন্ড মাই পিকিং আপ গিটার। ওই যে বললাম কমফোর্টেবলি নাম, ওইটা শুনে আমার মাথার খারাপ হয়ে গেছিল। সো উনি ডেফিনেটলি, আমি জানতাম, হি ইজ মাই, তবুও আমি তোকে প্রশ্নটা করলাম। মোস্ট ইম্পর্টেন্ট গিটার প্লেয়ার, হিম অ্যান্ড অমিত দত্ত ইন মাই লাইফ। অমিতের সাথে অনেকবারই স্টেজ শেয়ার করেছি, গিলমোরের সাথে তো মনে হয় না হবে। আচ্ছা, 3টে জিনিস নিয়ে যদি 1 বছর তোকে আইল্যান্ডে থাকতে বলা হয়, এর মধ্যে কিন্তু মানুষজন, পশু পাখি সব ইনক্লুডেড। 3টে জিনিস যদি তোকে বাঁচতে বলা হয়, তোকে একটা আইল্যান্ডে থাকতে হবে 1 বছর, কোন 3টে জিনিসকে বাঁচবি? তার মধ্যে মানুষজনও রয়েছে, কিন্তু আমি বললাম, আমি জিনিস বলতে শুধু অবজেক্ট বলছি। একটা সেলফ সাস্টেনিং ফার্ম লাগবে যেখানে আমি আমার সবজি বাজাতে পারবো। এখানে বলে রাখি, মানে খাবার দাবার, জামা কাপড় প্রোভাইডেড, জল প্রোভাইডেড। আমার লাগবে মানে তোর বেসিক সার্ভাইভালের জন্য যা লাগে সমস্ত কিছু প্রোভাইড করা হবে, ইভেন ইন্টারনেট। ইয়েস। তাহলে অবভিয়াসলি আমার লাগবে আমার ইনস্ট্রুমেন্ট আর রেকর্ডিং সেটআপ। ওটা তো একটা গেল। হ্যাঁ, ওই ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং সেটআপ, ওই দ্য ফুল একটা, দ্যাটস ইট, দ্যাটস ওয়ান। একটা সেকেন্ড, এটা তো বলতে পারবো না আমি, এত টাইম নিলে হবে না। certain things I'm addicted to chemically, সেটা। আচ্ছা, থার্ড খাবার তো হয়ে গেছে। That's it. Okay. For basic survival. হ্যাঁ, বেসিক ঠিক আছে, হ্যাঁ, এই দুটোই। এবার আরো একটা গন্ডগোলের প্রশ্ন আছে। এতগুলো ব্যান্ডে বাজাচ্ছিস, যদি যে কোনো একটাকে চুজ করতে বলা হয় তোকে, বাকি সব ছেড়ে দিতে হবে। বোধিসত্ত্ব ট্রিও। পরের প্রশ্ন, হোয়াট ইজ লাইফ? It's an experiment. ফেভারিট সুপারহিরো? Batman. Why? Because he's real. He has no superpowers. মার খায় ওই জন্য। এবার একটা সিচুয়েশন দিচ্ছি তোকে, যদি সকালে উঠে দেখিস সূর্য ওঠেনি, চারিদিকে অন্ধকার, এবং তুই খবর পেলি যে সূর্য এর পরে কবে উঠবে তার কোনো খবর নেই, পৃথিবীতে সূর্যের আলো কবে পৌঁছবে কেউ জানে না, তোর রিয়াকশন কি হবে? তুই কি করবি? I'll wait for the way society is reacting to it, then I will take my actions. মানে তোর ইমিডিয়েট রিয়াকশন কি হবে? কিছুই যায় আসে না আমার। ইন্টারেস্টিং। তোর ফেভারিট কালার? Blue. And what do you feel about it? I think it just looks great. আমার খুব সুন্দর লাগে কালারটাকে। সেটা তোকে যদি ব্লু ডেসক্রাইব করতে বলা হয়, মানে একটা শব্দ দিয়ে? Serene. Yeah. তুই ক্রিকেট ভালোবাসিস না ফুটবল? ক্রিকেট। তোর ফেভারিট ক্রিকেটার যারা আজকে বেঁচে নেই? যারা বেঁচে নেই তাদের, লেট মি কমপ্লিট, যারা বেঁচে নেই তাদের যদি একজনকে প্ল্যান চেট করে ডাকতে বলা হয়, কাকে ডাকবি? ডন ব্র্যাডম্যান।
John Bradman. Why? Because he is the god of my god. Okay. Sachin our favorite all time. Okay. So Sachin এর favorite হচ্ছে ব্র্যাড। আচ্ছা that way. গুরুর গুরু। ওদি এবার আমরা ঢুকবো র্যাপিড ফায়ার রাউন্ডে। দুটো অপশন থাকবে, যে কোনো একটা চুজ করতে হবে। Yeah, ঠিক আছে? ঠিক আছে। জিমি পেজ, রিচি ব্ল্যাকমোর। জিমি পেজ। ফেন্ডার গিবসন। ফেন্ডার। কেরালা কাশ্মীর। কাশ্মীর। পারফর্মার বোধি না কম্পোজার বোধি? কম্পোজার। আইসক্রিম না ফ্রুট স্যালাড? আইসক্রিম। স্যাটারডে নাইট না সানডে মর্নিং? সানডে মর্নিং। রাশিয়া না আমেরিকা? ইউএসএ। বিরাট কোহলি না MS ধোনি? বিরাট কোহলি। সাইফাই না স্পিরিচুয়ালিটি? সাইফাই। ড্রিম না রিয়ালিটি? রিয়ালিটি। থ্যাংক ইউ বোধি। মাই প্লেজার। আমাদের আড্ডা তো শেষ হবে না, আবার আড্ডা হয়তো আমরা আবার বসবো কোনো টপিক নিয়ে। হ্যাঁ, আবার দেখা হবে। আর এমনি কাজের সূত্রে তো দেখা হতেই থাকে, এখন প্রচুর কাজ বাকি, একসাথে তো অনেক কাজ বাকি। তো আজকের আপাতত আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সময়সীমার জন্য। এবং খুব ভালো লাগলো আড্ডা মেরে। আমারও দারুণ লাগলো। একদম একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে। ওয়াও, অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভেরি হ্যাপি টু রিসিভ দিস। আজকের আড্ডা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আড্ডায় নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন।